ক্লাসটা এখনই শুরু হবে, 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা রুবেল ভাই আমাকে একটু কো-হোস্ট করে দিয়েন। আচ্ছা আচ্ছা। সবাইকে সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এই তো এখনই শুরু হবে, সানজিদ নাসনিন। এখন আমরা শুরু করব ক্লাস। আমাকে সালাম দিচ্ছ, তোমরা হচ্ছে কিউএনএ তে সালাম দিও না, হ্যাঁ চ্যাট বক্সে দাও। আচ্ছা আপনি লিখছে জাওয়াত, হ্যাঁ নেক্সট উইক থেকে হয়তো নিবে, একটু প্রবলেম আছে তো, নেক্সট উইক থেকে নিবে। আচ্ছা খাওয়া শেষ করছো? প্রোগ্রাম শেষ হওয়ার সপ্তাহখানের মতো থাকবে রেকর্ডিং ক্লাসটা। হ্যাঁ অল্প ভাই। জি ভাই তাহলে শুরু করি না কথাবার্তা। হ্যাঁ ভাই আমরা শুরু করতে পারি। ওকে হ্যালো এভরিওয়ান, আবার কালকে পরে তোমাদের সাথে আবার দেখা আজকে, রাইট? বলো কি অবস্থা তোমাদের, মানে লাস্ট ক্লাসে আমরা প্রোগ্রামিং শেষ করলাম, প্রোগ্রামিং শেষ করার পরে তোমাদের অনুভূতি কি জানাও দেখি একটু। প্রোগ্রামিং তো শেষ করলাম কালকে, তাই না? আচ্ছা যাক ভালো। ওকে কে বলতেছো পারি না মানে কি? আচ্ছা হ্যাঁ, জাওয়াত ভাইকে তোমরা মিস করতেছো, এটা দেখলাম যে কয়েকদিন অ্যাকচুয়ালি জাওয়াত ভাইকে আমিও মিস করতেছি জাওয়াতকে। ওকে সমস্যা নেই, হয়তো সামনে সপ্তাহ থেকে তোমরা আবার জাওয়াত ভাইকে পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। আর যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, তোমরা জানো যে কালকে তোমাদের একটু বলে ফেলা হয়েছিল যে, আচ্ছা একজন বলছে তোমরা যে ভাইয়া প্রো প্রো লাগতেছে নিজেকে। আচ্ছা জোস্তা তাহলে যে কালকে আমরা বলছিলাম যে আজকে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব, যেটা হলো কি আমরা এইচটিএমএল নিয়ে পড়াশোনা শুরু করব। এইচটিএমএল অ্যাকচুয়ালি কি, যে বলতে পারি আমাদের যে ওয়েব ডিজাইনিং যে ধারণা, সেই জায়গায় আমরা সেই জায়গাটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা যখন প্রোগ্রামিং পড়ছিলাম, সেটা আমরা হ্যাঁ অনেক কিছু জানছি, আমাদের লজিক অনেক ডেভেলপ করছে, বাট আমাদের কিন্তু ওরকমভাবে স্যাটিসফ্যাকশনটা আসে নাই, কারণ আমরা সরাসরি কোনো সফটওয়্যার তৈরি করতে পারিনি। বাট মজার বিষয় হলো যে আজকে আমরা যখন যে ওয়েব প্রোগ্রামিংটা শিখবো, মানে ওয়েব প্রোগ্রামিং সরি ওয়েব প্রোগ্রামিং না তো, ওয়েব ডিজাইনিংটা, আমরা যখন ওয়েব ডিজাইনিং এর হালকা পাতলা একটু ধারণা পাবো, তখন আমরা মোটামুটি হ্যাঁ একটা ওয়েব পেজ তৈরি করতে পারবো। অ্যান্ড তখন একটা একটা অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে। আর আরেকটা বিষয় সেটা একটু তোমাদের একটু বলে রাখি, যেহেতু আমরা যখন তোমাদের কি পড়াইছি, প্রোগ্রামিং পড়াইছি, এই জন্য আগে প্রোগ্রামিংটা পড়ানো হয়েছে, যে তোমাদের এখন ব্রেনে কিন্তু লজিক অনেক ডেভেলপ করছে, যার কারণে তোমরা এখন অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারো। আর যে লজিক ডেভেলপমেন্ট হওয়ার কারণে এখন আমরা যখন এই যে জিনিসপাতিগুলো দেখাবো, তোমাদের আজকের যে টপিকগুলো দেখাবো, সেগুলো তোমাদের কাছে মনে হবে এগুলো তো কোনো ব্যাপারই না, ইজি ইজি টপিক। সো তোমরা যদি মোটামুটি লেভেলের কনসেন্ট্রেশন রাখো, আই থিঙ্ক দ্যাট উড বি মোর দেন এনাফ। আর তোমরা যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে টপিক রিলেটেড অবভিয়াসলি, আর গতকালকে যদি প্রোগ্রামিং রিলেটেড টুকিটাকি কোনো প্রবলেম থাকে, তোমরা সেগুলো কিউএনডে বক্সে করতে পারবে। কিউএনডে বক্সে অনন্ত ভাইয়া থাকবেন, এখন অনন্ত তোমাদের যে কোশ্চেনগুলোর অ্যান্সার ইনশাল্লাহ দিয়ে দেবে। ওকে তাহলে অনন্ত, আর আমি স্লাইড একটু শেয়ার করি। অনন্ত আছো? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমার নাম অনন্ত। আর তোমাদের হচ্ছে যে ব্যাপার, যে সেটা হচ্ছে আজকে তো নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। তো আজকে আর কি মানে ভালো করে মনোযোগ দাও আর কি, শুরু থেকে ভালো করে মনোযোগ দাও, ভালো করে বুঝো। আর তোমাদের যেটা হয় যে তোমরা ক্লাসের পড়া না পড়ে অন্য জিনিস না পড়ে থাকো মাঝে মধ্যে, তো ওই ক্লাসের জিনিস আবার পরের দিন এসে বলো ভাই এটা বুঝি না। তো ক্লাস হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি। ক্লাসে এই মুহূর্তে ভাই যেটা পড়াচ্ছে, যেটা বুঝাচ্ছে, এটা হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি। এটা বুঝো, এটা শিখো। আগের জিনিস পরের জিনিস আগে পরে শিখতে পারবা, ঠিক আছে? এই আর কি। আর আরেকটা জিনিস, যেটা ক্লাস চলাকালীন হচ্ছে যদি প্র্যাকটিস করো দ্যাট ইজ গুড, বাট কখনো এটা করবা না যে তুমি ক্লাস চলাকালীন ভাইয়ের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে গিয়ে তুমি যদি মানে ক্লাসের কোনো একটা কথা যেন মিস করে যাও, ঠিক আছে? মানে এটা কখনো না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড তুমি মিস করতে পারবা না। সবকিছু শুনতে হবে, নাইলে পরে ক্লাসটা ইফেক্টিভ হবে না। হ্যাঁ মানে প্র্যাকটিসও তুমি বড় ভিডিও দেখে বা ইয়া করে করতে পারবা, যদি তাল মিলায় না করতে পারো। আর যদি করতে পারো দ্যাট ইজ ভেরি গুড। এই আর কি।
ওকে, থ্যাংক ইউ অনন্ত। আচ্ছা তাহলে চলো, যেহেতু তোমরা সবাই চলে এসেছো, আমরা সুন্দরভাবে একটা চমৎকার জিনিস দেখি। প্রথম কথা হলো, আমরা যে দেখতেছি চ্যাপ্টারটা হলো কি ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল। প্রথমে আমাদের যে কোশ্চেনটা সবার মধ্যে চলে আসে, ভাইয়া ওয়েব কি দরকার, ওয়েব জিনিসটা কি? আচ্ছা চলো আমরা একটু দেখাশোনা শুরু করি। প্রথম কথা হলো, আমাদের যে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাব, নানা রকমের ডিভাইস রয়েছে আমাদের, তাই না? এখন তুমি চিন্তা করে দেখো যে তুমি দেখবে যে অনেক সফটওয়্যার রয়েছে যেটা আমাদের ল্যাপটপে চলে, ডেস্কটপে চলে, মোবাইলে চলে না। আবার মোবাইলে অনেক সফটওয়্যার রয়েছে যেটা ডেস্কটপে চলে না। যেমন মোবাইলে আমরা যে গেমগুলো খেলি, মোবাইলে যে গেমের ভার্সনগুলো, ধরো যে ক্ল্যাশ অফ ক্ল্যান, তারপরে হলো তোমার যে মোবাইলের যে গেমগুলো রয়েছে পাবজি, সেগুলো কিন্তু কম্পিউটারে খেলা যায় না, মানে ওই ফাইলটা নিয়েই তুমি খেলতে পারবা না, অন্য ব্যবস্থা রয়েছে আর কি। তেমন আমাদের যে দেখবা যে আমাদের পিসি বা কম্পিউটারে কিন্তু অনেক রকম সফটওয়্যার রয়েছে বা অনেক রকম প্রোগ্রাম রয়েছে যেগুলো আমাদের কি মোবাইলে চলে না, তাই না? যে যেমন উদাহরণস্বরূপ তোমাদের যে কোড ব্লকসটা, যেটা আমরা প্রোগ্রামিং করে আসছি, সেটা আমরা দেখেছিলাম সেটা ল্যাপটপে চলে, ডেস্কটপে চলে, বা সেগুলো কি মোবাইলে চলতেছিল না, কারণ মোবাইলের জন্য সেটার আলাদা ফাইল নেই। এরকম ছিল তোমাদের, তাই না? বাট কথা হলো, তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন, আচ্ছা তাহলে যদি এরকমও তো হচ্ছে যে আমি একটা কম্পিউটারের মধ্যে রাখা ইনফরমেশন আমি অন্য কিছু থেকে দেখতে পাচ্ছি না, মানে আমি আমার মোবাইল থেকে আমার কম্পিউটারে রাখা তথ্য দেখতে পারতেছি না। আর এর আগে তো মানে এর আগে মানে যখন এই ধারণাটা চলে আসছিল, তখন তো ঝামেলা, আরো বড় ঝামেলা ছিল, যে একটা কম্পিউটারের ডাটা দেখা গেছিল আরেকটা কম্পিউটারে নিলেই সেটাই দেখাচ্ছিল না, এরকম ভাবে প্রবলেম ছিল। তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন, আচ্ছা তাহলে কি করা যায়, একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানের জন্য একটা মাধ্যম তৈরি করা দরকার। তারা তখন সেই মাধ্যমটা তৈরি করছিলেন, যেটাকে আমরা কি হিসেবে জানি, ইন্টারনেট হিসেবে জানি। ইন্টারনেট মানে অ্যাকচুয়ালি কি, যে বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্ক, বিভিন্ন ডিভাইসের মধ্যে যে কানেক্টেড নেটওয়ার্ক, সেটাকে আমরা বলি হলো ইন্টারনেট। তখন বিজ্ঞানীরা বললেন, আচ্ছা আমি যদি একটা কম্পিউটারের মধ্যে যদি একটা ফাইল রাখি, বা ধরো একটা পাওয়ার পয়েন্ট, একটা ডকুমেন্ট, বা বলতে পারি একটা ওই মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আমি রাখছি, এখন সেটা তো আমি অন্য কোথাও থেকে দেখতে পারবো না, তাই অন্য কোথাও থেকে দেখার কি একটা ব্যবস্থা করা যায় না? তখন তারা চিন্তা করলেন যে অন্য সব রকম ডিভাইস থেকে আমি একটা তথ্য দেখতে পারবো, এরকম একটা ব্যবস্থা করলেন। সেটাকে আমরা বলি হলো ওয়েব, যেটা অ্যাকচুয়ালি কিসের সংক্ষিপ্ত রূপ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা আমরা সংক্ষেপে বলি WWW। এটার কি বলি, এটার সংক্ষিপ্ত রূপটাই হলো আমরা কি বলি, ওয়েব। অ্যাকচুয়ালি কোন বিজ্ঞানী এটার সাথে জড়িত তোমরা তার নাম জানো, যে আমরা বলি হলো টিম বার্নার্স-লি। বার্নার্স-লি তিনি আসলে এই যে ধারণাটা, এই ওয়েবের ধারণাটা তিনি সবার প্রথমে দিয়ে গেলেন। তিনি এমন একটা ব্যবস্থা করলেন যার মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো ডিভাইস থেকে আমি ধরো যে কোনো একটা প্রোগ্রাম সেটা আমি দেখতে পারবো, মানে সোজা ভাষায় তিনি এমন একটা সিস্টেম করলেন যেটা হলো ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, যেমন যে আমার যদি যে কোনো ডিভাইসে থাকতে কোনো কোনো সমস্যা নেই, যে কোনো ডিভাইস থেকে আমি ওয়েবে অ্যাক্সেস করতে পারবো, এই জিনিসটাকে আমরা বলতেছি হলো ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। মানে ডিভাইসের প্রতি আমাদের কি নেই, যে আমাদের ডিভাইসের প্রতি কোনো ডিপেন্ডেন্সি নাই, আমি যে কোনো ডিভাইস থেকেই হোক, যে কোনো ডিভাইস থেকে আমি কি করতে পারবো, যে এই ইন্টারনেটের যে ওয়েব যে জিনিসটা যেখানে তথ্যগুলো রাখা থাকে সেটাতে আমি অ্যাক্সেস করতে পারবো। এখন যে বিষয়টা, যে ওয়েবটা আসলে আমরা ওয়েবে দেখিটা কি বলতো, আমরা ওয়েবে দেখি হলো এক একটা করে ওয়েবসাইট, তার মানে ওয়েবে তথ্য প্রদর্শনের মাধ্যমটা হলো কি, ওয়েবসাইট। তাহলে ওয়েবে যে জায়গায় তথ্য প্রদর্শন করা হয়ে থাকে সেটাকে আমরা বলি হলো কি, ওয়েবসাইট। তাহলে হলো ওয়েবের যে জায়গায় তথ্য প্রদর্শন করা হয় বা যেভাবে তথ্য প্রদর্শন করা হয় সেই জিনিসটাকে আমরা বলি হলো ওয়েবসাইট। আসলে ওয়েবসাইটগুলা কি, তখন আবার কোশ্চেন চলে আসে, ভাইয়া ওয়েবসাইটগুলা কি? অ্যাকচুয়ালি ওয়েবসাইটগুলা হলো অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। ওয়েবসাইটগুলো হলো কি, অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি। আর এই ওয়েব পেজগুলো কিভাবে তৈরি করা হয় তার একটা উদাহরণ আজকে আমরা দেখব। এই ওয়েব পেজ তৈরি করার জন্য নানা রকম জিনিস রয়েছে, সেটা আমরা দেখবো, যে তার মধ্যে আমরা মূলত HTML নামে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, অবভিয়াসলি সেটা নিয়ে আমরা এক্সপ্লেইন করব। HTML ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা মূলত ওয়েব পেজগুলো তৈরি করে থাকি। আর এই অনেকগুলো ওয়েব পেজ মিলে এক একটা করে ওয়েবসাইট তৈরি করা হয়। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা ওয়েবে তথ্যগুলো প্রদর্শন করি। আমি জিনিসগুলোকে আরো এক্সপ্লেইন করব, বাট এতটুকু সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট আমরা যদি দেখি একটু পরবর্তী স্লাইডটাই যদি আমরা একটু যাই, সেটা দেখো, এই যে আমরা কিন্তু অবভিয়াসলি আমার যদি ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল বা ট্যাব, সেখানে যে কোনো ব্রাউজার না থাকে, ব্রাউজার হলো কি এক ধরনের সফটওয়্যার যেটা দিয়ে আমরা ওয়েব পেজ ওপেন করতে পারি।
যদি কোনো ব্রাউজার না থাকে অবভিয়াসলি আমি কখনো কি ইন্টারনেটে অ্যাক্সেসও করতে পারবো না, আমি কোনো ওয়েবসাইটেও কি অ্যাক্সেস করতে পারবো না। তার মানে ওয়েব পেজগুলো প্রদর্শনের জন্য কি লাগে, আমাদের ব্রাউজার লাগে। অ্যাকচুয়ালি ব্রাউজারের সাহায্যেই আমরা এই ওয়েব পেজগুলা বা আমরা বলতে পারি যে ওয়েবসাইটগুলো আমরা কি করি, প্রদর্শন করে থাকি। আর তার মানে সোজা ভাষায় কি, আমরা তথ্যগুলো রাখি কোথায়, ওয়েব পেজের মধ্যে রাখি। আর অনেকগুলো ওয়েব পেজ মিলেই কি তৈরি হয়, ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল তৈরি হয়। আর ব্রাউজারের মাধ্যমেই আমরা এই ওয়েব পেজগুলা বা ওয়েবসাইটগুলো আমরা দেখে থাকি। আর এইচটিএমএল এর কথাবার্তা একটু পরে বলতেছি, বাট ধরো আমাদের যে ব্রাউজার, কয়েকটা ব্রাউজারের উদাহরণ তোমরা দিতে পারবে? যেমন ম্যাক্সিমামই আমরা কোন ব্রাউজারটা ইউজ করি, গুগল ক্রোম ইউজ করি। আর কয়েকটা ব্রাউজারের নাম তোমরা একটু উদাহরণ দিয়ে বলো তো আমাকে, দেখি তোমাদের কে কোনটা ইউজ করো। এই আমরা কিন্তু এটাই বলছি, আমরা কিন্তু এটা বলছি না যে অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়, আমরা তো তাই বলছি। আচ্ছা সবাই দেখি বলতেছো হ্যাঁ মাইক্রোসফট এজ, অপেরা মিনি। আচ্ছা জোস, তোমরা যেগুলো বলতেছো সেগুলো হলো কি কি তোমরা বলতেছো? যে আমরা বলতেছি হলো গুগল ক্রোম, এটা হলো সবচেয়ে জনপ্রিয় তোমাদের মধ্যে। তারপরে অনেকে আমরা ইউজ করি কি ফায়ারফক্স, মজিলার ফায়ারফক্স। অনেকে আবার তোমরা ইউজ করো হলো কি, যারা ম্যাক ওএস ইউজ করো সেখানে ইউজ করা হয় যে ব্রাউজারটা, সেটা হলো কি সাফারি। দেন মোবাইলের মধ্যেও কি অনেকে গুগল ক্রোম ইউজ করো। এছাড়া অনেকে ইউসি ব্রাউজার, ইউসি মিনি, তারপরে হলো আরো বিভিন্ন কিছু তোমরা ইউজ করো। আর এছাড়াও তোমাদের রয়েছে কি যে মাইক্রোসফট এজ। উইন্ডোজ এক্সপ্লোরার অত্যন্ত মানে বলতে পারে ধীরগতির একটা মানে ব্রাউজার, সেটাকে আমরা বেল দেই না, যার কারণে আমরা ইউজ করি এখন কি মাইক্রোসফট এজ। সেগুলো আমরা মূলত ইউজ করে থাকি, এগুলো আমরা বেশি পরিমাণে কি ইউজ থাকি। ওকে, তাহলে এই যে ব্রাউজারগুলো, এই ব্রাউজারগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করে থাকি, যে আমরা কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট এগুলো আমরা লোড করে থাকি। যেমন উদাহরণস্বরূপ তোমাদের যেটা দেখানো যেতে পারে, যে তোমরা তো সবাই এটার সাথে আমার চেয়ে বেশি পরিচিত, কারণ তোমরা রেগুলারলি কি উদ্ভাসের পেজটাই দিয়েই তো তোমরা কি করো, লগ ইন করো, তাই না? বা ক্লাসে জয়েন করো। যে উদ্ভাসে এটাকে আমরা কি বলতে পারি, একটা ওয়েবসাইট বলতে পারি। এবং এই ওয়েবসাইটটা আমরা ওপেন করছি কি দিয়ে, যে ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স যে সফটওয়্যারটা বা যে ব্রাউজারটা, সেটা দিয়ে আমরা ওপেন করেছি। এখান থেকে তোমরা যে বিভিন্ন জায়গায় যে ক্লিকগুলো সেখানে যখন আমাকে রুটিন ডাউনলোডে যদি ক্লিক করতাম, তাহলে আমাদের কি হতো, এই যে রুটিনটা আমাদের চলে আসতো। সেটাও ছিল কি ওয়ান কাইন্ড অফ আমরা কি বলতে পারি ওয়েব পেজ। এই যে হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ ওই মানে 10 সেকেন্ডস একটু কথা শোনা যায় না লাস্টে। আচ্ছা 10 সেকেন্ড কথা শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, যে মানে আমরা যে কি, ওয়েব পেজ আর ওয়েবসাইট কথাটা আর কি একটু বলে নাও। আচ্ছা আচ্ছা এই যে আমরা যেটা বলছিলাম, যে এই যে উদ্ভাসের যে ওয়েবসাইট, উদ্ভাসের যে ওয়েবসাইটে তোমরা তো রেগুলারলি কি করো, তোমরা লগ ইন করো, তাই না? তাহলে উদ্ভাসেরটা হলো কি একটা ওয়েবসাইট, আর ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ রয়েছে। যেমন তুমি যখন প্রোগ্রাম ও রুটিনে ক্লিক করো, তখন তোমরা কি যাচ্ছ, যে আরেকটা ওয়েব পেজে যাচ্ছ, যেখানে রুটিনগুলোর লিস্ট রয়েছে বা প্রোগ্রামগুলোর লিস্ট রয়েছে। এখানে তুমি যদি আইসিটি যে ফুল কোর্সটা, এখানে তুমি যদি ক্লিক করো, তখন তুমি পাচ্ছ হলো কি, যে আরেকটা ওয়েব পেজে যাচ্ছ। তুমি যখন আবার রুটিন ডাউনলোড এখানে তুমি যখন ক্লিক করছো, তখন তুমি কি আরেকটা ওয়েব পেজে যাচ্ছ। তার মানে এই যে আমরা বুঝতে পারতেছি অনেকগুলো ওয়েব পেজ মিলে কি তৈরি হয়, একটা ওয়েবসাইট, এই উদ্ভাসের ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। অ্যান্ড এই ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো আমরা অ্যাক্সেস পাচ্ছি কিভাবে, আমরা এগুলা হলো যে এই যে যে ব্রাউজারটা আমি ইউজ করছি, যে ফায়ারফক্স, মোজিলার যে ফায়ারফক্স যে ব্রাউজারটা, সেটা দিয়ে আমরা এই জায়গাগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, রাইট? এখন তাহলে চলো আবার আমরা এই জায়গায় চলে আসি। তাহলে এই জিনিসপাতিগুলো আমরা সবাই বুঝলাম, যে ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইট, সেই বা ওয়েব পোর্টাল, সেগুলো আমরা কি করে থাকি, সেগুলো আমরা ওপেন করে থাকি। আর এই ওয়েব পেজগুলো যে তৈরি করা হয়, সেই জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, সেটা কিছুক্ষণ আগেই বলছি তোমাদের। এই জন্য আমরা মূলত ইউজ করে থাকি কোনটা, এইচটিএমএল নামক একটা ল্যাঙ্গুয়েজ। সেটা ব্যবহার করে আমরা এই ওয়েব পেজগুলো তৈরি করে থাকি, যেটা আমরা শো করি কিসে, আমরা শো করি হলো ব্রাউজারে। এখন আমরা একটু পরে এর পরের স্লাইড বা তার পরের স্লাইড আমরা এইচটিএমএল নিয়ে অনেক কথাবার্তা বলবো। তার আগে এই যে তোমাদের জিনিসপাতিগুলো এক্সপ্লেন করলাম, এইটুকু তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আমরা কিন্তু আজকে অত্যন্ত ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি, বাট আশা করি তোমাদের কারো বুঝতে কোনো প্রবলেম যেন না হয়। ওকে ওকে, তাহলে চলো আরেকটু জিনিস দেখি আমরা। ওকে, এখন কথা হলো, এক একটা ওয়েবসাইটের মূলত দুইটা পার্ট থাকে, বা একটা ওয়েবসাইটে আমরা বলতে পারি দুইটা অংশ থাকে, দুই জায়গায় কাজ করা হয়। একটা পার্টকে আমরা বলি হলো সার্ভার পার্ট, একটা পার্টকে আমরা বলি হলো ক্লায়েন্ট পার্ট।
প্রথম কথা হলো সার্ভার পার্ট কি। অনেকে সার্ভার শুনলে আমরা মনে করি সার্ভার কি না কি যেন, তাই না? অ্যাকচুয়ালি সার্ভার কিছুই না। এই যে তুমি চিন্তা করতেছো, তুমি একটু চিন্তা করে দেখো উদ্ভাসের যে ওয়েবসাইটটা, এটা তো অবভিয়াসলি বাতাসে ভেসে নেই, তাই না? অবভিয়াসলি এটা কোনো একটা কম্পিউটারের মধ্যে রাখা রয়েছে, অবভিয়াসলি কোনো একটা কম্পিউটার বা কোনো একটা স্টোরেজে এটা রাখা আছে। মানে যে জায়গায় এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি থাকে সেই জায়গাটাকে আমরা বলি হলো কি সার্ভার। আর কথা হলো তুমি যে ওয়েবসাইটটা এখন তুমি কি যে কোনো ডিভাইস দিয়ে তুমি যে অ্যাক্সেস করতেছো, তোমাদের আমরা বলতে পারি হলো কি, বা তোমাকে আমরা বলতে পারি হলো কি ক্লায়েন্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি সার্ভার আর ক্লায়েন্ট কারা। সার্ভার হলো কি যে জায়গায় অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা কি থাকে, রাখা থাকে। অবভিয়াসলি যে কোনো একটা কম্পিউটারে তো ওয়েবসাইটটা অবভিয়াসলি রাখা আছে, তাই না? সেটাকে আমরা বলতেছি হলো সার্ভার। আর যে যারা অ্যাক্সেস করতেছে যে জায়গা দিয়ে, সেটাকে আমরা বলি হলো ক্লায়েন্ট পার্ট। এখন সোজা ভাষায় যদি আমরা বলি সার্ভার পার্ট, বা এই জায়গা নিয়ে তোমাদের কোনো কিছু আপাতত তোমাদের জানা দরকার নেই। ইভেন ওয়েবসাইট তৈরি করতেও এই সার্ভার পার্টটা আমাদের জানা থাকা লাগে না, কারণ এই সার্ভার হলো যে জায়গায় আমরা এই ওয়েবসাইটটাকে রাখি। সেটা নিয়ে যে আমাদের ডিটেলস গবেষণা, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। সো ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের জাস্ট এই ক্লায়েন্ট পার্টের দিকে বেশি মনোযোগ দিতে হয়। তার আগে একটু বলে নেই, যদিও তোমাদের একটু ইনফরমেশন দেওয়া যেতেই পারে, সেগুলো সার্ভার পার্টে অ্যাকচুয়ালি বা সার্ভারে এইসব ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, পাইথন, রুবি, এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি সার্ভারগুলো তৈরি করা হয় ঠিকঠাক মতো। বাট সার্ভার যেহেতু আমরা তৈরি করতেছি না, সো সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো ওয়েব ডিজাইনিং বা ওয়েবসাইট তৈরি। একটা ওয়েবসাইট তৈরি হতে আমাদের ক্লায়েন্ট পার্টের দিকে নজর দিতে হয়। ওয়েবসাইটটা আমরা প্রদর্শন করি কিসের মাধ্যমে? আমরা সবচেয়ে বেশি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হলো HTML। এছাড়াও সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট, এইগুলোও তোমাদের কিছু পরিমাণে ইউজ হয়ে থাকে। বাট আমরা যদি অনলি HTML জানি, তাহলে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। বাট ওয়েবসাইটটাকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য এই সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট এইগুলো আমাদের জানতে হয়। বাট যেহেতু সেটা আমাদের মূলত এখনকার আলোচ্য বিষয় না, আমাদের এখনকার আলোচ্য বিষয় হলো কি HTML, যেটা দিয়ে আমরা মূলত একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। সবাই কি এতটুকু বুঝছি? আমরা কি পরের স্লাইডে যেতে পারি? আচ্ছা জোস, আমরা বলছিলাম যে একটু পরে আমরা HTML নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো, এবং সেই সময়টা আমাদের এখন চলে এসেছে। এই যে HTML, যার ফুল ফর্মটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এটা অ্যাকচুয়ালি কি কি বোঝায় একটু দেখি। প্রথম বিষয়, অবভিয়াসলি যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তোমরা বলতে পারো ভাই এটা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? কারণ আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস এগুলো আমরা শিখিয়েছি এসেছি, সেখানে আমাদের লজিক অনেক ডেভেলপ করতেছিল, সেখানে আমরা লুপ ইউজ করতাম, সেখানে আমরা কন্ডিশন ইউজ করতাম, আরো অনেক কিছু ইউজ করতাম। মানে যেখানে অ্যাকচুয়ালি কি করতে হতো, আমাদের একটা ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হতো। বাট আমরা যখন এই HTML এর কাজ কিন্তু সেরকম কোনো কাজ না। HTML এর কাজ হলো জাস্ট কিছু কথাবার্তাকে বা কোনো একটা টেক্সটকে বা কোনো একটা ডকুমেন্টকে নেটে বা ইন্টারনেটে বা ওয়েবে প্রদর্শন করা, বা ব্রাউজারের সাহায্যে কোনো তথ্য প্রদর্শন করা, এইটাই হলো HTML এর কাজ, নাথিং এলস। যেমন এর পরবর্তী লাইনটা আমরা একটু দেখি, যেটা হলো দিনে তোমরা বেশি কনফিউজ হয়ে যাও, যেটাকে আমরা বলি হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো এটাকে আমরা কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি, সেটা বললে তোমরা বুঝবা। যে সোজা ভাষায় হলো, আমরা যখন লিখবো, লিখলে জিনিসগুলো ক্লিয়ার হবে প্র্যাকটিক্যালি করলে। যে আমরা দেখবো যে আমরা একটা নোটপ্যাডের মধ্যে আমরা কিছু কথাবার্তাগুলো লিখতেছি, সে কথাবার্তাগুলা কোথায় মার্ক হচ্ছে, সে কথাবার্তাগুলো ওয়েবসাইটে মার্ক হয়ে যাচ্ছে। তাহলে আমি যে কিছু কথাবার্তাগুলো কোথায় লিখতেছি, একটা নোটপ্যাড বা কোনো একটা জায়গায় আমি লিখতেছি, সেটা আমাদের ব্রাউজার বা বলতে পারি যে যে সফটওয়্যারটা আমাদের প্রদর্শন করতেছে, সেখানে কি সেই কথাবার্তাগুলো শো হচ্ছে। এই জন্য সেটাকে আমরা বলি হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর কথা হলো আরেকটা বিষয়, যে হাইপার টেক্সট বলতে কি বুঝছে, অনেকের এইটা নিয়ে একটু প্রবলেম থাকে। যে কথা হলো আমরা কিন্তু অবভিয়াসলি, ধরো তোমার কাছে একটা PDF ফাইল আছে, যে PDF গুলো তোমাদের দেই, তুমি যদি সেটাকে নেটে দিয়ে দাও তাহলে কিন্তু সেটা দেখা যাবে না, বিষয়টা কিন্তু সেরকম না। তার মানে অবভিয়াসলি যে আমরা নেটে যে কথাবার্তাগুলো দেখতে পাই, বা ধরো আমি গুগল যখন ওপেন করি, তখনই আমি যে কথাবার্তাগুলো দেখতে পাই, তখন সেইগুলোকে আমরা বলি হলো হাইপার টেক্সট। সেগুলোকে আমরা নর্মাল টেক্সট বলি না। যে কথাবার্তাগুলো ব্রাউজারে শো হয়, সেগুলোকে আমরা বলি হলো হাইপার টেক্সট। এবং এই হাইপার টেক্সটগুলো শো করতে কে কাজে লাগে বা কে সাহায্য করে, এই HTML কাজে রাখে। এই জন্য একে আমরা বলি হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলো তো বিষয়টা কি তোমরা বুঝছো? আচ্ছা, অনেকে বলতেছো না, কোন জায়গাটা বুঝুনি ভাইয়া? হাইপার টেক্সট হলো আমরা যে নেটে বা ওয়েবে যে তথ্যগুলা দেখি, সেগুলোকে আমরা বলি হলো হাইপার টেক্সট। আর সেই তথ্যগুলো অবভিয়াসলি কি করা হয়েছে, যে কোনো একটা পেজে লিখে রাখা হয়েছে, এবং পেজের মধ্যে লিখে রাখা হয়েছে এই তথ্যগুলো তুমি ইন্টারনেটে কিভাবে শো করবা বা ওয়েব পেজে কি আকারে শো করবা। আর এই HTML এর সাহায্যেই আমি কি করি, ওই লেখাগুলোকে শো করি। এখন তো নিশ্চয়ই বুঝতে পারতেছো কেন আমরা মার্কআপ বলি।
মার্ক করা মানে কি, এটা তো বুঝতে পারতেছো। ধরো আমার কোনো একটা কথা আছে, সেই কথাটাকে আমি যদি যেটা কোনো একটা মার্কার দিয়ে যদি আমি দাগ করি, সেটাকে আমরা কি বলবো, মার্কআপ। সো তেমনই ভাবে আমার কোনো একটা কাগজে বা কোথাও কিছু লেখা আছে, সেটাকে আমি স্পেশাল ভাবে শো করতেছি নেটে বা ব্রাউজারে, সেটাকে আমি শো করতেছি, এই জন্য এটাকে আমরা বলি হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন তো আশা করি সবাই বুঝছি, তাই না? ওকে, এখন যে বিষয়টা, যে আর কয়েকটা পয়েন্ট আমরা দেখি। এই যে এইচটিএমএল কিভাবে কাজ করে, এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে করে তথ্য প্রদর্শন করে। তখনই কোশ্চেন তোমাদের চলে আসবে, ভাইয়া ট্যাগ বলতে আপনি কি বোঝাচ্ছেন? সেটা আমরা একটু পরের স্লাইডে আমরা দেখব ট্যাগ বলতে আমরা কি বুঝতেছি। অতএব জাস্ট এইটুকু জেনে রাখো যে সেটা তথ্য প্রদর্শন করে। আমরা কি বললাম, সেটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, সেটা কোনো একটা লেখাকে মার্কআপ করে বা হাইলাইট করে প্রদর্শন করে বা ব্রাউজারে প্রদর্শন করে। প্রদর্শন করে কিসের সাহায্যে? সে কাজ করে হলো অ্যাকচুয়ালি ট্যাগের সাহায্যে, বা ট্যাগ জিনিসটাকে সেটা আমরা একটু পরেই দেখবো। আর এর পরের যে তথ্যটা, সেটা কিন্তু তোমরা জানোই, সেটা হলো অবভিয়াসলি এইচটিএমএল কিসের মাধ্যমে তথ্য প্রদর্শন করে, সেটা ব্রাউজারের মাধ্যমে তথ্য প্রদর্শন করে। এখন তুমি একটা এইচটিএমএল ফাইল তৈরি করে ফেলছো বা একটা ওয়েব পেজ তুমি তৈরি করে ফেলছো, সেটা কিন্তু কখনোই তুমি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা বলতে পারি কেম প্লেয়ার, এগুলো দিয়ে কিন্তু তুমি ওপেন করতে পারবে না। সেগুলো ওপেন করার জন্য তোমার কিছু ব্রাউজার থাকতে হবে, ব্রাউজারের মাধ্যমে সেই তথ্যগুলো তুমি কি করতে পারবা, প্রদর্শন করতে পারবা। তাহলে বলো তো এই পয়েন্টটুকু আমরা সবাই বুঝছি কিনা? জাস্ট এই ট্যাগের ধরনটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো, বাকিটুকু আমরা বুঝছি কিনা। আচ্ছা, ওকে, জোস। তাহলে চলো আমরা যে পরবর্তী স্লাইডটাই দেখি। আচ্ছা, তোমাদের তো একটা পোল কোশ্চেন, এটা তোমাদের অবভিয়াসলি পারা উচিত। এটা নিয়ে আমি বারবার চিল্লাচ্ছি, এটা নিয়ে অনেকক্ষণ ধরে, অতএব এটা তোমাদের পারা উচিত। এই তো মাঝখানে একজন দোষ বলছে, এই তো বুঝতে পারতেছো যে কেম প্লেয়ার তো একটা মিউজিক প্লেয়ার। হ্যাঁ, এক্স্যাক্টলি, কেম প্লেয়ার তো মিউজিক প্লেয়ার। তাহলে সেটা অবভিয়াসলি আমাদের কি করতে পারবে না, এইচটিএমএল ফাইল ওপেন করতে পারবে না, তার জন্য ব্রাউজার লাগবে। মজার বিষয় কি জানো, তুমি এখানে আমার পার্সেন্টেজ হ্যাঁ অনেক ভালো, 95% আমি কারেক্ট অ্যান্সার পাচ্ছি। বাট বিষয় হলো বাকি 5% তোমরা কিভাবে দাগাচ্ছ বলো তো? তোমরা কি ইচ্ছা করে ভুল করতেছো নাকি ভুল করে ভুল করতেছো? হ্যাঁ আসলেই ভাই, তোমাদের একজন বলছে যে মাঝখানে কে জানি, হ্যাঁ খন্দকার ভাইয়া বলছে যে এই পোলটা যদি ঠিকঠাক মতো না দাগ দেয় তাহলে কি করবে বলো। আচ্ছা আসো এখন পোলটাকে এন্ড করি, টাইম তো বেশি দেওয়া দরকার নেই, টাইম তো দিয়ে ফেলছি, তোমরা ম্যাক্সিমাম টাকায়ও ফেলছো। আচ্ছা পোলটা এন্ড করে তোমার সাথে রেজাল্ট শেয়ার করলে তোমরা দেখবা তোমাদের 95% খুব ভালো। তোমরা কি ডিতে ব্রাউজারে সেখানে ক্লিক করছো, বাট পাওয়ার পয়েন্টে 2 জন, নোটপ্যাডে 6 জন, আর সাবলাইম টেক্সট এডিটরে 4 জন যারা ভোট দিয়েছো, এই 4 আর 6 10 আর 2 12 জন, এই 12 জনকে নিয়ে আমি কোথায় যাবো বলো তো? তোমাদেরকে নিয়ে আমরা কি করা যেতে পারে? এটা নিয়ে তো আমরা অনেকক্ষণ ধরে বলছি, তাই না? যে আমরা কি বলছি, যে ওয়েবসাইট প্রদর্শন করতে অ্যাকচুয়ালি আমাদের কি লাগে, অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারের সাহায্য লাগে। ব্রাউজার ছাড়া আমরা ওয়েবসাইট কি করতে পারবো না, প্রদর্শন করতে পারবো না, তাই না? আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে ব্রাউজার, রাইট? ওকে, তাহলে চলো আমরা একটু সামনের দিকে দেখি। যে আচ্ছা তোমাদের মধ্যে একজন কোশ্চেন করছিলে যে ভাইয়া সার্ভারটা অ্যাকচুয়ালি কি। যে সার্ভারটা অ্যাকচুয়ালি হলো যে কম্পিউটারে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা রাখা থাকে, সেটাকে আমরা বলি হলো সার্ভার। তাহলে এখন আশা করি বুঝতে পারবে সার্ভার অ্যাকচুয়ালি আহামরি কিছু না, জাস্ট যে কম্পিউটারে, যে শক্তিশালী কম্পিউটার যে হইতে হবে তাও না, একটা কম্পিউটার যেখানে তথ্য রাখা থাকে, যেখানে অ্যাকচুয়ালি তথ্যটা থাকে, সেটাকে আমরা বলি হলো সার্ভার। এই আর তোমরা কিন্তু এরকম ভুলভাল পোল টোল দাগাবা না, বুঝছো? কারণ যদি এরকম করতে করতে একটা বদভ্যাস তৈরি হয়ে যাবে, পরীক্ষার মধ্যে যখন অ্যাকচুয়ালি যে এইচএসসি পরীক্ষা, সেখানে যখন তোমাদের এমসিকিউ দেওয়া হবে, তখন তোমরা মনে করবে এটা দাগাই দেই না, কি হবে, দেখি স্যার ধরতে পারে কিনা। এইটা বদভ্যাস হয়ে যাবে, বুঝছো? আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে দেখি। এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না তোমাদের এই ট্যাগ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এখানে আমাদের 4টা পয়েন্ট আছে, একটা হলো এলিমেন্ট, একটা হলো অ্যাট্রিবিউট, ট্যাগ আর সিনট্যাক্স। অ্যাকচুয়ালি যদি আমরা এই 4টা পয়েন্ট বুঝে যাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে না, আমরা এইচটিএমএল শিখে ফেলছি। অ্যাকচুয়ালি এই 4টা জিনিসই শিখতে হয় এইচটিএমএল এ, নাথিং এলস। যেমন একটু বোঝানোর চেষ্টা করি, যে একটা একটা করে পয়েন্ট বোঝানোর চেষ্টা করি। এই যে এইচটিএমএল একটা লেখা রয়েছে, এই লেখার মধ্যে দেখো একটা গ্রেটার দেন চিহ্ন, একটা লেস দেন চিহ্ন, এর মাঝখানে কিছু লেখা রয়েছে। এখন এই যে চিহ্নগুলা, এটাকে আমরা বলতে পারি হলো ব্র্যাকেট, এবং এটাকে আমরা বলি হলো অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এইচটিএমএল এর ভাষায় এটাকে আমরা বলি হলো অ্যাঙ্গুলার ব্র্যাকেট। আচ্ছা, এটাকে আমরা বলতেছি হলো অ্যাঙ্গুলার ব্র্যাকেট।
আর এই দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, একটা ওপেনিং ব্র্যাকেট একটা ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে আমরা এইচটিএমএল কথাটাকে লিখছি। এই যে কথাগুলো আমরা লিখি সেই কথাগুলোকে আমরা বলি হলো সিনট্যাক্স। ঠিক আছে, আমরা যেমন এখানে এইচটিএমএল লিখছি, এখানে এইচটিএমএল লিখছি, এই কথাবার্তাগুলোকে তার মানে আমাদের ওপেনিং কার্লি ব্র্যাকেট আর ক্লোজিং কার্লি ব্র্যাকেট, মানে কার্লি ব্র্যাকেট না অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট আর ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট এর মাঝখানে আমরা কিছু সিনট্যাক্স লিখতেছি, এবং এই টোটাল যে জিনিসটা আমাদের ক্রিয়েট হচ্ছে এই জিনিসটাকে আমরা বলি হলো এক একটা করে ট্যাগ। এই জিনিসটাকে আমরা বলি হলো একটা করে ট্যাগ। তাহলে জিনিসটা হলো কি, আরেকবার বলি একটু, জিনিসটা হলো কি আমাদের ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট এর মাঝখানে আমি কিছু একটা সিনট্যাক্স লিখলাম বা কিছু আমি লিখলাম, সেই জিনিসটাকে আমি টোটালে বলি হলো একটা ট্যাগ। আশা করি ট্যাগ জিনিসটাকে কিছুটা বুঝতে পারতেছো। অ্যাকচুয়ালি তোমরা যারা বিভিন্ন সময় দেখছো বা একটু একটু বইও পড়ছো বা যারা পড়ো নাই তাদের জন্য একটু বলে রাখি যে এইচটিএমএল এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো ব্যবহার করে করেই অ্যাকচুয়ালি সে তথ্য প্রদর্শন করে। কিভাবে করে আমরা একটু পরেই দেখবো। আবার দেখো এই যে আমাদের আরেকটা ট্যাগ রয়েছে, ওই যে একটা ট্যাগ, এই যে একটা ট্যাগ, বা দুইটা ট্যাগের মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছ। এইখানের যে ট্যাগটা সেই ট্যাগের মধ্যে তোমার কি একটা স্ল্যাশ একটা জিনিস রয়েছে, এই স্ল্যাশ লেখাটা রয়েছে। তাহলে তোমাদের দুইটার মধ্যে যে পার্থক্য করতে পারতেছে, এখানে শুধুমাত্র এইচটিএমএল লেখা আর এখানে এইচটিএমএল এর আগে এই স্ল্যাশ এই জিনিসটা লেখা রয়েছে। এখন দুইটাকে আমরা ট্যাগ বলি, বাট যেটার মধ্যে কিচ্ছু নেই সেটাকে আমরা বলি হলো ওপেনিং ট্যাগ, আর যার আগে স্ল্যাশটা রয়েছে তাকে আমরা বলি হলো ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা দুইটা টার্মস অন্তত বুঝলাম যে এর ভিতরে যেসব লেখালেখি আমরা করি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে সেগুলোকে আমরা বলতেছি হলো সিনট্যাক্স। আর এই যে সিনট্যাক্স সহ এই যে আমাদের ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট এই দুটার মাঝখানে যে আমাদের কিছু লিখে থেকে বা কিছু সিনট্যাক্স লিখে যে জিনিসটা দাঁড়াচ্ছে তাকে আমরা বলতেছি হলো ট্যাগ। এইটুকু সবাই বুঝছে কিনা বলো, তারপরে বাকি পয়েন্ট দুইটা আমি বলতেছি। আচ্ছা জোস, এতটুকু যেহেতু তোমরা বুঝছো, তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমাদের আরেকটা পয়েন্ট আমি তোমাদের বলবো, সেটা হলো এলিমেন্ট। এখন আসলে এলিমেন্ট নিয়ে আমরা কি বলতে পারি সেটা নিয়ে আমরা একটু দেখি। এলিমেন্ট মানে হলো যে এই যে আমাদের একটা ওপেনিং ট্যাগ থাকতেছে, এই যে একটা ওপেনিং ট্যাগ, এই যে একটা ক্লোজিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুইটাকে আমরা একত্রে বলি হলো এক একটা করে এলিমেন্ট। তাহলে সোজা ভাষায় যদি আমরা জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তার মানে আমাদের প্রথমে কি থাকে, এই যে দুইটা ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, আর এর মাঝখানে কিছু একটা সিনট্যাক্স লিখি, কিছু একটা আমরা লিখি, লিখলে আমাদের যে জিনিসটা দাঁড়ায় যায় সেটাকে আমরা বলতে পারি হলো কি ট্যাগ। এরপর আমাদের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুইটা মিলে আমাদের কি তৈরি করে, আমাদের তৈরি করে যে জিনিসটা দুইটাকে একত্রে আমরা বলি হলো এলিমেন্ট। তাহলে বলো তো এই যে এলিমেন্ট, ট্যাগ আর ব্র্যাকেট সিনট্যাক্স এগুলো আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে ক্লোজিং ট্যাগ চেনার উপায়টা কি, ক্লোজিং ট্যাগে জাস্ট একটা স্ল্যাশ থাকে, রাইট। আর এলিমেন্ট হলো কি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগকে আমরা কিন্তু কি বলি, আমরা একত্রে বলি হলো এলিমেন্ট। এখন আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা, আরেকটা জিনিস আমাদের এই জায়গায় বাকি আছে দেখতে পাচ্ছ, অ্যাট্রিবিউট। বাট এই অ্যাট্রিবিউট নিয়ে একটু পরে যখন আমি তোমাদের দেখাবো তখন তোমরা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবে। বাট এখন আপাতত একটু বলে রাখি যে অ্যাট্রিবিউট হলো যে এক একটা ট্যাগের মধ্যে আমি যদি বাড়তি কোনো ইনফরমেশন যোগ করতে চাই সেটাকে আমরা বলি হলো অ্যাট্রিবিউট। জাস্ট এতটুকু জানলাম কি, যে কোনো একটা ট্যাগের মধ্যে যদি আমি বাড়তি ইনফরমেশন যোগ করতে চাই সেটাকে আমরা বলি হলো অ্যাট্রিবিউট। বাট একটু পরেই মানে আর 2-3টা স্লাইড পরে যখন আমি তোমাদের এটা করে দেখাবো তখন তোমরা অ্যাট্রিবিউটটা নিয়ে পুরোপুরি বুঝতে পারবে। আপাতত অ্যাট্রিবিউটের জায়গাটা আমরা বাদ রাখতেছি, বাট বাকি 3টা জিনিস আমরা বুঝলাম। সিনট্যাক্স, সিনট্যাক্সের সাথে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট মিলে তৈরি করে ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মিলে তৈরি করে হলো কি এলিমেন্ট। এতটুকু তো সবাই আমাদের ক্লিয়ার, রাইট? আচ্ছা, মাঝখানে সাবিত এমকিউ নামে একজন বলছো যে ভাইয়া যে তুমি একটা চমৎকার ওয়েবসাইট বানাইছো, গ্রেট, অ্যাকচুয়ালি কংগ্রেচুলেশন জোস, তুমি একটা ওয়েবসাইট বানাইছো আবার হোস্ট করছো, গ্রেট। ওকে, তাহলে চলো আমরা একটু জিনিস দেখি। এই যে ট্যাগের বিষয়টা তোমরা বুঝলা, ট্যাগ কাকে বলে, বাট আমরা যে বলছিলাম ট্যাগ ব্যবহার করে সে তথ্য প্রদর্শন করে, এটা তো তোমরা এখনো বুঝোনি, বাট সেটা পরবর্তী স্লাইডে তোমরা বুঝবে। এই যে দেখো যে এখানে বিস্তারিত কথাবার্তা বলবো, বাট একটু দেখো যে এই জায়গায় আমরা ইউজ করতেছি, দেখো এইচটিএমএল ট্যাগ, এই যে এইচটিএমএল ওপেনিং ট্যাগ, সবাই একটু খেয়াল করবা। এই 2-3টা স্লাইড বুঝলে ডিটেইলি তোমরা বাকি ক্লাসগুলো বুঝাও, তোমাদের জন্য কোনো ব্যাপার থাকবে না। এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ, এবং তার মাঝখানে আমরা কাকে রাখতেছি, আচ্ছা বডি ট্যাগ নামে একটা জিনিস রাখতেছি, এটা কি ব্যবহার বলতেছি। আর তার মাঝখানে আমি যে হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে লিখছি
তার মানে হলো সে এখন হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে সে শো করতে পারবে। হ্যাঁ, প্রথম লাইনটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তার আগে আমরা কি বললাম, এই HTML লেখা মানেই, HTML এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ মানেই ও বুঝতেছে এটা একটা ওয়েবসাইট, সরি এটা একটা ওয়েব পেজের অংশ। বুঝলাম, এই যে আমাদের একটা ওয়েব পেজের অংশ, এটা একটা আমাদের ওয়েব পেজের অংশ। তার মানে HTML মানে ওয়েব পেজের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা থাকবে সবকিছু আমরা এই HTML এর ট্যাগের মধ্যে বা HTML এলিমেন্টের মধ্যে আমরা রাখবো। তার মানে হলো কি, আমরা বলতে পারি HTML ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে সবকিছু থাকবে। এরপর আসো বডি পার্টটা নিয়ে হালকা একটু কথাবার্তা বলি, যদিও সামনের ক্লাসগুলোতে বডি পার্টটা তোমাদের অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে, মানে আর বেশি বুঝবা। যেমন একটা উদাহরণ দিই, তোমরা যারা মেইল লেখো, মেইল তো আমরা সবাই মোটামুটি লিখতে পারি। মেইলে দেখবে অনেকগুলা পার্ট থাকে। মেইলের উপরের দিকে তোমাদের কি কি থাকে, ধরো যে তোমাদের কাকে পাঠাতে যাচ্ছ, টু থাকে, সাবজেক্ট থাকে, হাবিজাবি থাকে। আর মেইলের যে মূল অংশ যে জায়গায় থাকে সেই জায়গাটাকে আমরা বলি কি মেইলের বডি, যে জায়গায় তুমি অ্যাকচুয়ালি মেইলটা কি সেটা লেখো, তাই না? মেইলের যে তথ্যগুলো যে জায়গায় তুমি লেখো বা অ্যাকচুয়ালি যে মেইলটা যে লেখো সেটাকে আমরা বলি হলো মেইলের বডি। তেমনি আমরা যে ওয়েবসাইটে কোনো একটা তথ্য প্রদর্শন করতে যাচ্ছি সেই জায়গাটাকে আমরা বলি হলো কি, বলতে পারি HTML বা একটা ওয়েব পেজের বডি। আর ওয়েব পেজের একেবারে উপরের দিকে টাইটেল বারে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, টাইটেল বার কি সেটাও তোমাদের দেখাবো, প্যারা খাওয়ার কিছু নেই। একটা ওয়েব পেজের উপরের দিকে অনেক রকম তথ্য থাকতে পারে, সেগুলোকে আমরা হেড পার্ট বলতে পারি। একেবারে উপরের দিকে যেগুলো থাকে সেগুলোকে আমরা মাথা বলতে পারি বা হেড পার্ট বলতে পারি। আর অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ভিতরে যে তথ্যগুলো যে জায়গাটায় থাকে সেটাকে আমরা বলতে পারি হলো HTML বা একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজের বডি পার্ট। তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, HTML মানে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে আমি তথ্য প্রদর্শন করতে চাচ্ছি, এই বডি ট্যাগের মধ্যে আমি যাই লিখবো না কেন তাই আমাকে কি করবে, শো করবে। এতটুকু সবাই বুঝছে কিনা বলো, তারপর আমি উপরের লাইনটা এক্সপ্লেন করব। আচ্ছা, জোস। তাহলে আরেকটা বিষয় নিয়ে যদি এখন আমি তোমাদের বলি, এই যে এখন এই লাইনটার মানে কি, অনেকে এটা নিয়ে প্যারা খাবা অবভিয়াসলি। সেটা হলো যে ভাইয়া এই যে এই লাইনটার মানে কি, যে এখানে একটা ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। এইটার মানে হলো যে আমরা তোমাদের বলছিলাম না যে HTML হলো এক ধরনের বিশেষ ফাইল, যে এটা অবভিয়াসলি ব্রাউজারে শুধুমাত্র ওপেন হবে, এটা একটা বিশেষ ধরনের ফাইল। বাট অবভিয়াসলি এটা কি না, এটা কোনো ডকুমেন্ট না, এটা কোনো পাওয়ার পয়েন্ট না, এটা কোনো মিউজিক ফাইল না, এটা কোনো ভিডিও ফাইল না। এটা কি ফাইল, এটা একটা HTML ফাইল। এইটাই আর কি আমি কম্পিউটারকে বলে দিচ্ছি। এই চিহ্নর মানে তোমরা কিন্তু জানো, এটা মানে নট চিহ্ন। প্রোগ্রামিং এ আমরা এটা নিয়ে প্রচুর ব্যবহার করছি না, এটার মানে হলো নট চিহ্ন। তার মানে আমি কম্পিউটারকে জাস্ট বলে দিচ্ছি নট ডক টাইপ HTML। তার মানে এইটা হলো এক ধরনের HTML ফাইল, এটা কোনো ডকুমেন্ট টাইপ না। এটা জাস্ট কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে, মানে ব্রাউজার যখনই এই তথ্যটা পেয়ে যাবে নট ডক টাইপ HTML, তখনই বুঝবে ও তার মানে এটা কোনো ডকুমেন্ট না, এটা একটা HTML ফাইল, আমি তাকে ওপেন করতেই পারবো। এরপরে সেই HTML বডির বা যে HTML এলিমেন্টের ভিতরে যা যা থাকবে সেগুলোকে সে একটা ওয়েব পেজ হিসেবে প্রদর্শন করে ফেলবে। বলতো এবার আমরা কি বিষয়টা বুঝছি সবাই? আচ্ছা, জোস। এখন এর পরের যে উপরের দিকে দেখো আরেকটা লাইন তোমাদের প্যারা দিচ্ছে, ফাইলের শেষে ডট এইচটিএমএল এক্সটেনশনটা থাকতে হবে। তখনই তোমরা প্যারা খাই যাচ্ছে, ভাই এক্সটেনশন মানে কি? ভাই তুমি দেখো আমরা যে তোমাদের কি দেই, যে স্লাইডগুলো দেই বা তোমরা যে ক্লাস লেকচারগুলো পাও, এগুলো কি হিসেবে পাও? ডট পিডিএফ হিসেবে পাও, ডট পিডিএফ হিসেবে পাও। দেন আমাদের আরো কিছু রয়েছে, ডট টিএক্সটি রয়েছে, দেন আমাদের ডট ডক রয়েছে বা ডিওসিএস রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো এগুলা সবগুলা কি ফাইল। এইগুলা যে ডট পিডিএফ, ডট টিএক্সটি, দেন ডট ডিওসি ডক, এগুলাকে আমরা বলি হলো কি এক্সটেনশন। এবং এগুলো নির্দেশ করে এগুলো অ্যাকচুয়ালি টেক্সট টাইপের ডাটা, টেক্সট টাইপের ডেটা, রাইট, বা টেক্সট টাইপের ইনফরমেশন। নেক্সট কথা হলো অবভিয়াসলি তোমরা জানো ডট MP3, মানে আমরা যে মিউজিকগুলো শুনি, গান শুনি, বুঝতেই পারতেছে ডট MP3 মানে এটা অডিও ফাইল। তাহলে বলো তো ভিডিও ফাইলের এক্সটেনশন কিরকম হয়, দেখি তোমাদের কেউ পারো কিনা। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি, ভিডিও ফাইলের এক্সটেনশন হয় হলো ডট MP4। দেন আমাদের আরো রয়েছে যেমন অডিও ভিডিও, আর এইগুলো ধরো কেউ দেখো নাই জীবনে, বাট জীবনে অ্যাটলিস্ট এই টাইপের জিনিসপাতি দেখছো, ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি। অবভিয়াসলি এগুলো দেখছো, এগুলো বুঝতেই পারতেছো এগুলো পিকচার। তার মানে পিকচার বা আমরা বলতে পারি ইমেজের যে এক্সটেনশন সেগুলো হলো কি ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি, এই টাইপের জিনিসপাতিগুলো হয়ে যায়, এটাকে আমরা বলতে পারি হলো পিকচার।
এখন যে বিষয়টা নিয়ে আরেকটু বলা, তার মানে তোমরা নিশ্চয়ই এখন একটু আন্দাজ করে বলো তো, আমাদের যে ফাইলগুলো ব্রাউজারে ওপেন হবে, যেগুলো আমাদের এইচটিএমএল ফাইল, তার এক্সটেনশনটা কি হবে? ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল জোস। তাহলে এবং ইভেন লেখাই আছে এইখানে যে ফাইলের শেষে ডট এইচটিএমএল এক্সটেনশনও থাকতে হবে, তাহলেই সেটা একটা ওয়েব পেজ বলতে পারি, তাহলে সেটাকে আমরা একটা এইচটিএমএল ফাইল বলতে পারি। ওকে জোস, তার মানে এই জিনিসপাতিগুলো আমরা মোটামুটি বুঝে ফেলছি। তাহলে আমরা এখন কি করব? এখন আমরা অনেকক্ষণ ধরে তো কথাবার্তা বললাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে যাওয়ার চেষ্টা করবো, যে প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করব কি করা যায়। আচ্ছা, প্রথম যে বিষয়টা আমাদের তোমাদের একটু একটু বলি, সেটা হলো, আচ্ছা, এবং তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া নট ডক টাইপ এটা যদি আমি না লিখি তাহলে কি প্রবলেম হবে না? তাহলে আমাদের যে কি আধুনিক যে ব্রাউজারগুলো সেগুলো সব বুঝতে পারে, সো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আমি আসো। আচ্ছা, একজন জিজ্ঞেস করতে পারে এই স্লাইডটা আরেকবার রিক্যাপ করবেন ভাই, এতবার লেখে না, প্যারা খাই যাবে, অন্যদের কমেন্ট পড়া যায় না। আচ্ছা দেখো একটু বিষয়, সেটা হলো এটার মানে কি, যে এটা আমরা কি বলছিলাম, এই যে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আমি যা যা লিখবো তাই কি হবে আমাদের শো করবে। আর নট ডক টাইপ এইচটিএমএল মানে হলো ব্রাউজারকে বলে দিচ্ছি এটা একটা এইচটিএমএল ফাইল, এটা কোনো ডকুমেন্ট টাইপ ফাইল না। আর আমরা বলতেছি এইচটিএমএল যে ফাইলগুলা তার শেষে এক্সটেনশন থাকবে হলো ডট এইচটিএমএল এক্সটেনশন থাকবে। তাহলে চলো এখন আমরা কি করতে যাচ্ছি, এখন তোমাদের কিছু জিনিস দেখাই। যেমন তোমরা একটু চিন্তা করে দেখো, এই যে আমরা কোথায় ছিল, এই যে দেখো, যে তোমাদের ধরো যে ক্লাসে যেটা তোমরা পাই যাবা পরে, যে ধরো যে আইসিটি ডট সামথিং, যে ধরো ডট পিডিএফ, মানে বুঝতে পারতেছো এটা একটা পিডিএফ ফাইল। এরপরে ধরো তুমি দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো এই যে আইসিটি 8 পিপিটিএক্স, পিপিটিএক্স মানে হলো একটা পাওয়ার পয়েন্ট ফাইল, এই যে বুঝতে পারতেছি, বা প্রেজেন্টেশন ফাইল। এই যে দেখো এখানে লেখা কি সামথিং ডট জেড আইপি জিপ, তার মানে বুঝতে পারতেছি এটা একটা জিপ ফাইল। এরকম ভাবে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ফাইলের এক্সটেনশন গুলো থাকতেছে। বাট তোমরা তখন যে জিনিসটা বলবা ভাইয়া আমাদের যে কম্পিউটার, আমাদের কম্পিউটারে কিন্তু কি নেই, যে আমাদের কম্পিউটারে এক্সটেনশন শো করতেছে না, এক্সটেনশন আমি কিভাবে শো করতে পারি? এক্সটেনশন শো করারও একটা উপায় আছে, একটু তোমাদের দেখে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবা। ধরো আমরা ক্লিক করতেছি ফাইল এক্সপ্লোরার, ধরো যে আমরা ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলাম, ধরো যে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করার পরে আমি ভিউ অপশনটায় ক্লিক করলাম, দেন দেখো এই যে এই জায়গায় দেখো একটা লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, সেই জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে। এখন টিক চিহ্ন দেওয়ার মানে কি, সেই জায়গায় আমাদের এখন তথ্যটা বা আমাদের এক্সটেনশন গুলো শো করবে। আর আমি যদি এখানে টিক চিহ্ন উঠাই দিই তাহলে দেখো কি হয়, টিক চিহ্ন উঠাই দিলাম, এখন দেখো কি হয়, এই যে এখানে কিন্তু ডট পিডিএফ দেখাচ্ছে না, ডট পিপিটিএক্স দেখাচ্ছে না, ডট জেডআইপি জিপ দেখাচ্ছে না। তার মানে বুঝতেই পারতেছি আমরা যে সে কি করতে পারতেছে না, এখন এক্সটেনশন শো করতেছে না। বাট আমরা যখন এইচটিএমএল করব অবভিয়াসলি আমাদের এক্সটেনশনটা জানা দরকার, নইলে তো আমরা পুরোপুরি বুঝতে পারতেছি না, তাই না? সো এক্সটেনশনটা আমাদের যেহেতু জানতে হবে, সো আমরা কি করব, আবার জিনিসটা দেখাই তোমাদের, ফাইল এক্সপ্লোরার থেকে আমরা যাব হলো ভিউ অপশনটায়, দেন আমাদের ফাইল নেম যে এক্সটেনশন, সেখানে যদি টিক চিহ্ন না থাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে সে এখন এক্সটেনশন শো করতে পারবে। এই যে এখন আমাদের এক্সটেনশন গুলো শো করতেছে। নিশ্চয়ই বিষয়টা এতটুকু বুঝছো কিনা তোমরা বলো, আমি লিখেও দিচ্ছি। তাহলে আমাদের কি কি করতে হবে, আমরা যাব ফাইল এক্সপ্লোরার, দেন আমরা সেখান থেকে যাব হলো ভিউ অপশন, সেখান থেকে ধরো আমাদের যা থাকে আছে শো ফাইল নেম এক্সটেনশন। এখানে যদি আমাদের টিক চিহ্ন না থাকে তাহলে কি করবো আমরা বলতো, টিক চিহ্ন দিয়ে দেবো। আমরা এরকম কইরো না, টিক চিহ্ন দেওয়া ছিল উঠাই ফেলতেছে, এগুলো কইরো না, ঠিক আছে? তাহলে এখন আমরা বুঝতেছি আমরা এখন সব এক্সটেনশন গুলো দেখতে পারবো, রাইট? জিনিসটা অত্যন্ত ইজি। এখন আমরা কি করতে পারি, এখন আসো আমরা সবাই মিলে একটা ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করি, আই মিন একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, কেমন? এইচটিএমএল ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সবাই একটু খেয়াল রাখো কিভাবে আমরা করব, কারণ এই জিনিসটা তোমরা যদি না পারো অ্যাকচুয়ালি বাকি কিছু আর কি পড়েও লাভ নাই। তাহলে জিনিসটা হলো আমি রাইট ক্লিক করতেছি, দেন নিউ থেকে তুমি জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলা, তুমি এখন একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলা। এবার তুমি টেক্সট ডকুমেন্টের একটা নাম দিয়ে দিলা, কি নাম দিয়ে দেওয়া যায়, দিয়ে দিলাম ধরো আমরা হ্যালো, একটা টেক্সট ডকুমেন্ট লিখলাম এবং সেই টেক্সট ডকুমেন্টের আমার নাম লিখলাম হলো কি হ্যালো। এখন তোমরা বলো তো এইটা কি ফাইল, হ্যালো ডট টিএক্সটি, এটা কি ফাইল বলো তো? এটা কি কোনো এইচটিএমএল ফাইল?
অবভিয়াসলি এটা কোনো এইচটিএমএল ফাইল না, এটা টেক্সট ফাইল, এই তো বুঝতেছো তোমরা। বাট কথা হলো যে এটাকে আমি এইচটিএমএল ফাইল বানাতে চাচ্ছি, কিভাবে বানাবো সবাই একটু খেয়াল করো। এই দেখো, আমি যদি এখন হ্যালো ডট টিএক্সটি আমি যদি এক্সটেনশন চেঞ্জ করে দিই, আমাদের ছিল টিএক্সটি, আমি যদি লিখি এইচটিএমএল, এই যে এইচটিএমএল এক্সটেনশন দিয়ে দিলাম, তাহলে দেখো সে বলতেছে এখন কি ফাইলের এক্সটেনশনকে আমি আসলেই চেঞ্জ করতে চাই, হ্যাঁ আমি আসলেই চেঞ্জ করতে চাই, এখন আমি ইয়েস দিয়ে দিলাম। এই যে দেখো, তার মানে আমাদের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল। আর একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেলে তোমার দেখো একটা আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা বলতে পারো ভাই আইকন কেন চেঞ্জ হচ্ছে? আমরা তোমাদের বলছিলাম, তোমাদের মনে পড়ে যে এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে ওপেন হবে, যার কারণে আমার যে এখানে ডিফল্ট ব্রাউজার সেট করা এগুলোর জন্য যে মাইক্রোসফট এজ, এই জন্য দেখো মাইক্রোসফট এজ এর যে সিম্বলটা সেটা দেখাচ্ছে। বাট তোমাদের গুগল ক্রোম থাকতে পারে, তারপরে অন্য কিছু থাকতে পারে, তোমরা সেটা দিয়ে ওপেন হতে পারে, কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি। মানে বিষয়টা হলো আমি যখনই ডট এইচটিএমএল এক্সটেনশন দিচ্ছি, সেটা টেক্সট ফাইল থাকতেছে না, সেটা অন্য কোনো ফাইল থাকতেছে না, সেটা একটা ওয়েব পেজ হয়ে যাচ্ছে, বা সেটা একটা এইচটিএমএল ফাইল হিসেবে ক্রিয়েট হচ্ছে। সবাই বুঝছি কিনা আমাকে বিষয়টা একটু কাইন্ডলি বলে ফেলো তো। আচ্ছা জোস, তাহলে আসো যে আমি পুরো জিনিসটাকে 30 সেকেন্ডের মধ্যে আরেকবার দেখাই ফেলি, কারণ এই জিনিসটা অবভিয়াসলি তোমাদের পারতেই হবে, দ্যাটস এ মাস্ট, তাই না? এইটুকু না পারলে তো অ্যাকচুয়ালি তুমি আর ওয়েব পেজ তৈরি করতে পারতেছে না। তাহলে আমি কি করব, রাইট ক্লিক করলাম, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, তুমি যে কোনো ডকুমেন্টই নাও, প্রবলেম নেই, একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, ডান। এরপর আমি টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি কি করলাম, ধরো নাম ধাম চেঞ্জ করে দিলাম, কি নাম দেওয়া যায়, দিলাম হলো নিউ চ্যাপ্টার, দিলাম হলো নিউ চ্যাপ্টার। আর এরপরে আমার যে ডট টিএক্সটি, এই জায়গায় আমি জাস্ট চেঞ্জ করে লিখতেছি হলো ডট এইচটিএমএল। ক্লিক করলাম, এই যে আমাকে এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছি কিনা, হ্যাঁ জানতে চাচ্ছি, হ্যাঁ আমি এক্সটেনশন চেঞ্জ করতে চাই, ইয়েস দিয়ে দিলাম। এই যে আমার এক্সটেনশন চেঞ্জ হয়ে গেল। এখন আমার কি হয়ে গেল, যে এখন আমার একটা ওয়েব পেজ বা বলতে পারি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হলো। এখন যে বিষয়টা, যে এটা যে অ্যাকচুয়ালি আমাদের কিসে ওপেন হচ্ছে, যে অ্যাকচুয়ালি যে আমাদের ব্রাউজারে ওপেন হচ্ছে, আসলে ক্লিক করে দেখি। এই যে ক্লিক করলাম, সবাই খেয়াল করে দেখো কি হচ্ছে, আমাদের একটা ব্রাউজারে এই জিনিসটা ওপেন হচ্ছে। এই দেখো আমাদের যে ব্রাউজার, যে মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা, সে মাইক্রোসফট এজেই এই ফাইলটা আমাদের কি হচ্ছে, ওপেন হচ্ছে। তো এই যে আমরা বুঝলাম যে একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম, এই এইচটিএমএল ফাইলটা কোথায় ওপেন হয়, কোথায় লোড হয়, এটা ব্রাউজারে লোড হয়, ব্রাউজারে ওপেন হয়। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। বাট তখন আমাদের যে কোশ্চেন, তোমরা যেটা করবা, ভাই ফাইলের মধ্যে কিছু লেখা নাই তো, ভাই আমরা তো কিছু লেখি নাই, তাই না? আমরা তো লিটারালি কিছু লিখি নাই, যার কারণে আমাদের কিভাবে শো করবে বলো? আচ্ছা, তাহলে এতটুকু নিশ্চয়ই আমরা বুঝছি, তার মানে আমি তোমাদের কয়েকবার করে দেখালাম, 2বার দেখাইছি, তাহলে নিশ্চয়ই আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি কারো প্রবলেম থাকে শুধুমাত্র সে চ্যাট বক্সে লেখো, ভাইয়া বুঝি নাই, এই জায়গাটা বুঝি নাই, আর বাকি কেউ আপাতত চ্যাট বক্সে কমেন্ট করো না। ভাই বললাম আপাতত চ্যাট বক্সে কমেন্ট করো না, তোমাদেরকে নিয়ে কি করব ভাই বলো তো? জাস্ট বললাম যার প্রবলেম নেই সে ওই জায়গায় বলবে, তোমাদের সেই জায়গায় উল্টাপাল্টা কোশ্চেন করা শুরু করে চ্যাট বক্স, এটা হবে বলো? আচ্ছা আরেকবার দেখাবেন, আসো আরেকবার দেখাই, কি আর করব। রাইট ক্লিক করলাম, নিউ এ ক্লিক করলাম, যে কোনো একটা ফাইল ওপেন করে, ধরো টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। এবার কি হবে, এখন আমি একটা নাম দিলাম, কি লিখবো, রিক্যাপ, তাই না? লিখলাম রিক্যাপ, জাস্ট টিএক্সটির বদলে আমি এই জায়গায় ইউজ করতেছি এইচটিএমএল। ডান, আমার কি তৈরি হবে, যে আমার একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল, বা একটা বলতে পারি এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল। আশা করি এখন তো সবাই আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, তাহলে আসো এখন এই জিনিসটা আমাদের কি তৈরি হয়ে গেল, এখন আমরা কিভাবে কাজ করতে পারি। এখন আমাদের যে কোশ্চেনটা, একটু ওয়েট করো, শুনো, যে এখন আমাদের যে কোশ্চেন, তোমাদের যে কোশ্চেন, ভাই আমাদের যে ব্রাউজারের মধ্যে তো কোনো তথ্য প্রদর্শন করতেছে না, তাহলে সেটা আমি কিভাবে করাতে পারি, এবং সেটা আমরা করতে পারি, কোনো তথ্য তো আমি লিখি নাই এই ফাইলটার মধ্যে, তাহলে ফাইলের মধ্যে তথ্য লিখতে হবে। বাট মজার বিষয় কি জানো, ব্রাউজারে শুধুমাত্র তথ্য শো করা যায় বা তথ্য প্রদর্শন করা যায়, আউটপুট দেখানো যায়, বা সেখানে তো কোনো তথ্য লেখা যায় না। তাহলে আমরা তথ্য লিখতে পারি কিভাবে, লেখার জন্য আমাদের একটা সফটওয়্যার রয়েছে, সেটা হলো নোটপ্যাড। আমি নোটপ্যাডের মাধ্যমে চাইলে কি করতে পারি, এই জিনিসটাকে আমরা ওপেন করতে পারি। তাহলে দেখাই চলো, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ দেওয়ার পরে আমি ধরে দিচ্ছি হলো নোটপ্যাড। আচ্ছা, তোমাদের মাঝখানে যে অনেকের কোশ্চেন ছিল যে ভাইয়া, যে আমাদের তো মাইক্রোসফট এজ আসতেছে না, আমাদের তো অন্য কোনো ব্রাউজার আসতেছে, যে কোনো ব্রাউজার আসলেই হবে। আর তুমি যদি চাও এটাকে অন্য ব্রাউজারে ওপেন করতে, তুমি রাইট ক্লিক করলা,
ওপেন উইথ দিলা, সেখানে দেখো যে কোনো একটা ব্রাউজার তুমি ইউজ করতে পারো, যেমন ওখানে ব্রেভ আছে, ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, মাইক্রোসফট এজ আছে, তুমি যে কোনো একটা ইচ্ছা মানে তোমার ল্যাপটপে যে যতগুলো ব্রাউজার রয়েছে যে কোনো একটা দিয়ে তুমি ওপেন করতে পারো। বাট এখন তো আমি জিনিসটাকে এডিট করতে চাচ্ছি বা আমি এই ফাইলটার মধ্যে কিছু লিখতে চাচ্ছি, অবভিয়াসলি আমি ব্রাউজার থেকে কিছু লিখতে পারবো না। তাহলে এটা লেখার জন্য আমাদের যে সফটওয়্যারটা সেটা হলো নোটপ্যাড, আমার নোটপ্যাড ইউজ করে এটাকে লিখতে পারি। ওপেন উইথ নোটপ্যাড দিলাম। এখন সবাই একটু খেয়াল করে দেখো, আমি নোটপ্যাডের মধ্যে যা লিখবো সে আমাকে সেটা শো করে দেখাবে। ঠিক আছে, চলো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। আমরা এই যে এখানে গেলাম, আমাদের যে এই যে তথ্যগুলো আমরা বলতেছিলাম না, এই যে তথ্যগুলা আমাদের কি প্রদর্শন করবে, হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে স্ক্রিনে শো করবে। দেখি আসলে করে কিনা। এটাকে কপি করে নিলাম, চলো আমরা এই এর মধ্যে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি, আমরা পেস্ট করলাম। এখন আসো কন্ট্রোল এস দিয়ে জিনিসটাকে সেভ করলাম। সেভ করার পরে আসো দেখি আমি এখন ক্লিক করলে কি হয়। এই দেখো আমি যখন ক্লিক করতেছি দেখতে পাচ্ছ সবাই যে এখন আমাকে কিন্তু ঠিকই হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে শো করে দেখাচ্ছে। তার মানে এই জন্য আবার আরেকটা জিনিস যে তোমাদের অনেকের প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, ভাইয়া মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা তো বুঝি নাই, ওই যে ও হ্যালো ওয়ার্ল্ড এই কথাটাকে মার্ক করতেছে, এই কথাটাকে সেই স্ক্রিনে শো করতেছে, এই জন্য ওকে আমরা বলতেছিলাম মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো আমাদের কিন্তু আস্তে আস্তে আগের পড়াগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ও যদি স্ক্রিনে একটা জিনিস শো করতেছে এই জন্য ওকে আমরা বলি হলো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ওকে খালি স্ক্রিনে শো করার জন্যই ব্যবহার করা ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। আর এইচটিএমএল আমরা তোমরা আসো পুরো জিনিসটাকে আমি একবার রিক্যাপ করি, কেটে দেই। আমরা কি করেছিলাম, এই ফাইলটা তো ক্রিয়েট করছিলাম, এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, দেন আমরা রাইট ক্লিক করতেছিলাম, দেন আমরা কি করেছিলাম ওপেন উইথ নোটপ্যাড দিলাম, ওপেন উইথ নোটপ্যাড দিছি। এরপর আমি এর মধ্যে কোনো তথ্য লিখতে পারি, এর মধ্যে আমি কি যা লিখবো, যেমন আমি এর মধ্যে বডি ট্যাগের মধ্যে যা যা লিখবো সেগুলোকে সে শো করতে পারবে, এই জন্য সে আমাকে হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে সুন্দরভাবে শো করে দিয়েছে বা স্ক্রিনে কি বলতে পারি আউটপুট দেখাচ্ছে। তাহলে বলো তো এতটুকু আমরা সবাই বুঝছি কিনা, তারপরে বাড়তি জিনিসপাতি দেখাবো। মুস্তারি বলতেছে ভাইয়া ফাইল এক্সপ্লোরার পাচ্ছি না, এইটা তো পাওয়া যাওয়ার কথা, যদি এমনি সরাসরি না পাও তোমার কি উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 7, যদি উইন্ডোজ 7 হয় উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কোনখান থেকে যাবা, যে বলতে পারি আমরা যে সেটিংস থেকে তুমি ফাইল এক্সপ্লোরার পাইয়ে যাবা উইন্ডোজ 7 হলে। আচ্ছা আরেকটা বিষয়, যে এখন ধরো আমি যদি রাইট ক্লিক করি, অনেকে ধরো বলতে পারো ভাইয়া আমি তো নোটপ্যাড খুঁজে পাচ্ছি না ওপেন উইথ দেওয়ার পরও। তাহলে তোমরা কি করতে পারো, মজার বিষয় কি তোমাদের কেন নোটপ্যাডে করাচ্ছি, কারণ নোটপ্যাড হলো তুমি যে জিনিসটাই ইউজ করো না কেন, তুমি উইন্ডোজ ইউজ করো, তুমি ম্যাক ইউজ করো, বা তুমি যেটা ইউজ করো সেখানে নোটপ্যাড এই জিনিসটা থাকবেই। এটা হলো ডিফল্ট টেক্সট এডিটর, এটা থাকবে মাস্ট। এটা তুমি ধরো এই জায়গায় খুঁজে পাচ্ছ না, এই দেখো এখানে এতগুলো সফটওয়্যারের মধ্যে তুমি নোটপ্যাড খুঁজে পাচ্ছ না, সাপোজ তুমি ক্লিক করবা চুজ অ্যানাদার অ্যাপ, ক্লিক করলা, সেখানে অনেকগুলো অ্যাপের লিস্ট আসবে, তুমি সেখানেও খুঁজে পাচ্ছ না, তুমি মোর অ্যাপসে ক্লিক করলা, তুমি তার মধ্যেও খুঁজে পাচ্ছ না, তাহলে লুক ফর অ্যানাদার অ্যাপ অন পিসি, সেখানে লেখার পরে তুমি যদি নোটপ্যাড লেখে এই জায়গায় লেখো, লিখে যদি সার্চ দাও অবভিয়াসলি নোটপ্যাড পাবা। এটা উইন্ডোজই হোক, ম্যাকই হোক বা অ্যান্ড্রয়েডই হোক, নোটপ্যাড থাকবেই মাস্ট। আশা করি এখন জিনিসটা আমরা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এই জিনিসপাতিগুলো আমরা বুঝছি, নোটপ্যাডের ব্যবহার আমরা বুঝছি। ওকে জোস, তাহলে এখন আমরা কি কাজ করতে পারি, এখানে আর কিছু ট্যাগের কাজ তোমাদের একটু দেখাই। তাহলে আমরা এটাকে ওপেন উইথ দেই, ওপেন উইথ নোটপ্যাড, এই যে ওপেন উইথ নোটপ্যাড আমরা দিলাম। এখানে ধরো আমি বাড়তি কিছু তথ্য লিখতে চাচ্ছি, এটা আমাদের কি শো করতেছিল আগে দেখি। এই দেখো আমাদের শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে শো করতেছিল। আচ্ছা এই যে তুমি চেক করে দেখো তো, এই যে উপরে হ্যালো ডট এইচটিএমএল এই জিনিসটাকে আমরা বলি হলো টাইটেল বার। দেখো তোমাদের এই জায়গায় যে লেখা আছে এইচএসসি আইসিটি আপডেট রুটিন সামথিং পিডিএফ, এই জায়গাটাকে আমরা বলতে পারি হলো টাইটেল বার। মানে উপরের দিকে যে আমাদের এই ওয়েব পেজ সম্পর্কে কিছু তথ্য লেখা থাকে সেটাকে আমরা বলি টাইটেল বার। এখন ধরো আমি টাইটেল বারে তথ্য চেঞ্জ করতে চাচ্ছি, বা টাইটেল বারে আমি আমার মতো কিছু শো করাতে চাচ্ছি, আমি কিভাবে করতে পারি আসো একটু দেখাই তোমাদের। ধরো এই যে এইচটিএমএল এর ভিতরে আমি ধরো আরেকটা ট্যাগ লিখতেছি, আমি হেড ট্যাগ লিখতেছি, লিখলাম হলো হেড। অবভিয়াসলি যে ট্যাগ আমরা শুরু করব সেই ট্যাগটাকে এন্ডও করতে হবে, আমি নিচ্ছি হলো হেড।
আসলে হেড ট্যাগ সম্পর্কে তোমাদের ওরকম ভাবে বলা হয়নি, বাট তোমরা তো বুঝতেছো এতটুকু যে আমাদের ওয়েব পেজের যে মেইন অংশ সেটাকে আমরা বলি হলো বডি পার্ট, আর উপরের দিকে যেসব জিনিসপাতি থাকে সেগুলোকে আমরা বলতে পারি হলো হেড। যেমন আমরা যখন কাউকে ইমেল পাঠাই, উপরের দিকে যে সেন্ডারের নাম, সরি রিসিভারের নাম এইসব থাকে, সেগুলোকে আমরা বলতে পারি হেডের মধ্যে। আর আমরা বলতেছিলাম যে উপরে যে জায়গায় আমাদের ওইসব কথা দেখাচ্ছিল, যে হ্যালো কথাটা দেখাচ্ছিল, সেটাকে আমরা বলতেছিলাম টাইটেল বার। আসলে টাইটেল বারের তথ্য আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো আসলে আমি টাইটেল ট্যাগ দেখাবো, ইউজ করতেছি টাইটেল। যেহেতু আমি টাইটেলের জায়গায় লিখতে যাচ্ছি, টাইটেল লেখার পরে কি লেখা যেতে পারে, ধর আমি লিখলাম হলো ওয়েলকাম, লেখার পরে আমি আবার কি টাইটেল ট্যাগটা ক্লোজ করতেছি। আচ্ছা, ধরো এখন আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এখন আমি দেখি তো আমার ফাইলটা কি কি দেখায়। এই যে দেখো, এখন কিন্তু আমার ফাইলের উপরের দিকে ওয়েলকাম কথাটাকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ যে আমাদের হেড ট্যাগের মধ্যে, যদি আমি টাইটেল ট্যাগের মধ্যে যদি আমি যা লিখবো আমার উপরের টাইটেল বারে তাই দেখাবে। মানে একটা লেখার বিভিন্ন সৌন্দর্য বা উপরের দিকে কি কি দেখাবে, এগুলো আমরা হেড ট্যাগের মাধ্যমে কাজ করতে পারি। হেড ট্যাগের আরো ব্যবহার বিভিন্ন ক্লাসে তোমাদের দেখানো হবে, মানে এর পরবর্তী ক্লাসগুলোতে দেখানো হবে। বাট আজকে হেড ট্যাগের একটা ব্যবহার তোমাদের দেখানো হলো, সেটা হলো আমরা যে হেড ট্যাগের মধ্যে যে টাইটেল ট্যাগ ইউজ করি, তার মধ্যে আমি যাই লিখবো আমাদের উপরে ওই টাইটেল বারের মধ্যে তাই শো করবে। তাহলে আমরা কয়েকটা ট্যাগের ব্যবহার দেখলাম। একটা হলো এইচটিএমএল ট্যাগ, যার মধ্যে আসলে সব তথ্য থাকবে। একটা হলো বডি ট্যাগ, বডি পার্ট। একটা হলো হেড ট্যাগ, হেড পার্ট। হেড পার্টের মধ্যে আমি চাইলে কি টাইটেল ট্যাগ দিয়ে উপরে টাইটেলের জিনিসপাতি চেঞ্জ করতে পারবো। তোমরা আমাকে বলো তো এতটুকু কি আমরা সবাই বুঝছি কিনা? আচ্ছা, জোস। আচ্ছা, তোমরা যে অনেকে ধরো যে এরকম তোমাদের কিন্তু অনন্ত ভাইয়া যে আমাদের কিন্তু অবভিয়াসলি বলে দিয়েছিল যে তোমরা যে একটু খুব বেশি কথাবার্তাগুলোর দিকে আমি কিভাবে বলতেছি সেটার দিকে একটু মনোযোগ দিবা, মানে একই সাথে দুই তিনটা কাজ করার জন্য চেষ্টা করবে না। মানে মাঝে মাঝে এরকম অনেকের একটু হয়ে যায়, ধরো আমরা একটু মনোযোগ একটু কম রাখি, যার কারণে আমরা দেখা গেছে অন্য বিষয়ে মনোযোগ রাখতে থাকি। বা অ্যাকচুয়ালি মাঝে মাঝে অনেকে তো আমরা ক্লাসের মাঝে মাঝে ফেসবুকিং করি না, অনেকে ফেসবুকিং এর মাঝে মাঝে ক্লাস করি। এই জিনিসটা একটু কইরো না, কারণ ধরো একটা ইন্টারেস্টিং কথাবার্তা আমি অ্যাটলিস্ট দুইবার আমি বলার পরে তারপরে তোমাদের কাছে জানতে চাই তোমরা বুঝছো কিনা। সো আশা করি তোমাদের প্রবলেম হচ্ছে না। তারপরে আসো আমি একবার রিক্যাপ করি 30 সেকেন্ডের মধ্যে। আমাদের ফাইলটা আমরা নোটপ্যাডের সাহায্যে ওপেন করছি। এই যে জায়গায় দেখো কি কি লেখা। প্রথম হলো নট ডক টাইপ এইচটিএমএল, এটা মানে তো অ্যাকচুয়ালি কিছু না। ইভেন এই ট্যাগটা তুমি যদি নাও লেখো, আমাদের ব্রাউজার বুঝতে পারবে এটা একটা এইচটিএমএল ফাইল, প্রবলেম হবে না। তারপর এটা লিখে দেওয়া, এটা হলো বলতে পারো একটা স্ট্রাকচার। দেন আমরা লিখছি এইচটিএমএল। এই এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে সব রকম তথ্যগুলো থাকবে। তার মাঝে আমার যে বডি ট্যাগ, তার মানে এটা হলো আমাদের মেইন পার্টটা। বডি ট্যাগের মধ্যে আমি যাই লিখবো তাই আমাকে ওয়েব পেজ হিসেবে শো করবে, ওয়েব পেজের মধ্যে তথ্য হিসেবে শো করবে। আর এই হেড পার্টের মধ্যে আমি লেখার সৌন্দর্য, তারপরে টাইটেল বারে কি কি করতেছি এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আর হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করে টাইটেল ট্যাগের মাঝখানে আমরা যা লিখবো তাই আমাকে স্ক্রিনে বা বলতে পারি ব্রাউজারের মধ্যে শো করবে, বা ব্রাউজারের টাইটেল বারে শো করবে। এখন বলো তো আমাদের সবার কাছে জিনিসটা 100% ক্লিয়ার কিনা? যাদের একটু প্রবলেম হচ্ছে, আশা করি তোমাদের এখন জিনিসটা ক্লিয়ার, রাইট? ওকে, জোস। এখন আসো জিন যে কোশ্চেনটা করছো যে ভাইয়া মোবাইলে কিভাবে করব আমরা, তাই না? এখন কথা হলো মোবাইলের ক্ষেত্রেও জোস যে বিষয়টা সেটা একটু বলি। মোবাইলের ক্ষেত্রে তুমি জিনিসটা করতে পারবে, এবং মোবাইলে অবভিয়াসলি আমাদের যে কোনো মোবাইলে চালাই না কেন, অ্যান্ড্রয়েড মোবাইলে নোটপ্যাড নামে একটা জিনিস রয়েছে। মোবাইলের মধ্যেও আমাদের কি রয়েছে, নোটপ্যাড নামে একটা জিনিস অবভিয়াসলি রয়েছে। নোটপ্যাড মোবাইলে, নোটপ্যাডের মধ্যে ধর আমি এই ট্যাগগুলো লিখে আমি একটা ওয়েব পেজ বানাই ফেললাম। লেখার পরে এখন আমার যে ফাইলটা তৈরি হলো, সেই ফাইলটার যদি আমি ডট সামথিং এর বদলে আমি যদি ডট এইচটিএমএল লিখে দিই, তাহলে কি হয়ে যাবে বলো তো? তাহলে আমরা বলতে পারি সেটা একটা কি ওয়েব পেজ তৈরি হয়ে যাবে, বা একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়ে যাবে। তাহলে মোবাইলেও করতে পারতেছে, কোনো প্রবলেম নেই। আরো একটা বিষয়, যে তোমাদের যে গুগল প্লে স্টোরে তোমরা সার্চ দাও এইচটিএমএল এডিটর, এইচটিএমএল এডিটর, ইভেন এইচটিএমএল এডিটর নামেই অ্যাপ রয়েছে একটা প্লে স্টোরে। ইভেন আরো অনেক জোস জোস অ্যাপ রয়েছে, কারণ এইচটিএমএল তো অবভিয়াসলি কোডিং এর মতো ওরকম একটু ডিফিকাল্ট না। এইচটিএমএল এর ট্যাগগুলো তো কম্পারেটিভলি ইজি, এগুলো রান করাও তো ডিফিকাল্ট কিছু না। এই জন্য এটা জাস্ট শুধু ওর কাজ হলো শুধুমাত্র শো করা বা শুধুমাত্র মার্ক আপ করা। এই জন্য এখানে তোমাদের মোবাইলেও জিনিসপাতিগুলো মোটামুটি ভাবে করতে পারবে। বাট এই মোবাইলের জন্য যে গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে, তার মধ্যে আমি দেখলাম যে এইচটিএমএল এডিটর এটা একটা ভালো অ্যাপ রয়েছে, আরো কিছু ভালো ভালো অ্যাপ রয়েছে। তাহলে আশা করি যারা মোবাইলে বলতেছে মোবাইলে কিভাবে করব, আশা করি তারা এখন বিষয়টা ধরতে পেরেছি আমরা, তাই না? ওকে, জোস।
তাহলে আমরা এই যে জিনিসপাতিগুলো দেখলাম, তাহলে চলো আমরা আর কয়েকটা ট্যাগের কাজ তোমাদের একটু দেখাই, তারপর আমরা ব্রেকে যাব। ঠিক আছে, তোমাদের মাথা তো নিশ্চয়ই এখনো জাম হয়ে যায়নি, তাই না? আমরা আরো কয়েকটা ট্যাগ দেখতেই পারবো। চলো আমরা দেখি। আচ্ছা, আমরা এই জায়গায় কি নিয়ে আলোচনা করছি বলতো? হেড ট্যাগ। আচ্ছা, তাহলে তোমাদের আগে অ্যাটলিস্ট আমি হেড ট্যাগের যে কোডটা সেটা তোমাদের এখানে দিয়ে দিই, যদি এগুলো না তোমাদের খুব একটা প্রবলেম হবে না। তারপরও যে আমাদের ওপেন উইথ নোটপ্যাড, কন্ট্রোল সি, তোমাদের হেড ট্যাগের একটু ব্যবহার সেটা এই কোডের মধ্যে দিয়ে দিলাম। ওকে, ডান। তাহলে চলো আর কিছু জিনিস দেখি। আমরা দেখতেছি যে আমাদের এখানে আর কয়েকটা ট্যাগ রয়েছে। এই যে পি ট্যাগ, আচ্ছা পি ট্যাগ দিয়ে কি করে? বিআর ট্যাগ আরেকটা ট্যাগ রয়েছে, এইচআর ট্যাগ আরেকটা ট্যাগ রয়েছে, অনেক কয়টা ট্যাগের নাম এখানে তোমাদের দেখানো আছে, তাই না? আচ্ছা আসো এই কয়েকটা ট্যাগ নিয়ে তোমাদের একটু জিনিসপাতি দেখাই। জিনিসটা অত্যন্ত ইজি, এটা তো বুঝতে পারতেছো। ট্যাগ, খালি ট্যাগ গুলো তুমি ইউজ করবা, এক এক দোজ জিনিস তৈরি হয়ে যাবে। চলো দেখি তাহলে আমরা। এই যে আমাদের নোটপ্যাডটা, এই নোটপ্যাডের মধ্যে আমি কিছু লিখতেছি। কি লিখতেছি? ধরো যে আমি সামথিং সামথিং কিছু লিখি। ধরো এই বডি পার্টের মধ্যে আমি আরো জিনিসপাতি লিখলাম। ধরো আমি একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, আমি লিখলাম পি ট্যাগ। পি মানে কি বলতো? প্যারাগ্রাফ ট্যাগ। অ্যাকচুয়ালি পি এর ফুল ফর্মটাও এই জায়গায় বোঝাচ্ছে হলো প্যারাগ্রাফ ট্যাগ, মানে একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি। ধরো লিখলাম হলো যে হ্যালো ওয়ার্ল্ড। দেন ধরো আমি লিখতেছি হলো, কি লেখা যায় যে কি বলা যায়, এখন অ্যাকচুয়ালি বিকাল হয়ে গেছে অলমোস্ট, আমরা বলতে পারি গুড আফটারনুন তোমাদের, যদিও আফটারনুন অ্যাকচুয়ালি হয়ে গেছে, শীতের দিন তো বলা যায় গুড আফটারনুন। নেক্সট ধরো আরো কিছু বলতে যাচ্ছি, বলতে পারি ওয়েলকাম টু আইসিটি, ওয়েলকাম টু দ্য রিয়েলম অফ আইসিটি। ওকে, তো তিনটা কথা বললাম। বলার পরে ধর আমি একটা কি লিখলাম, এই যে প্যারাগ্রাফটা এন্ড করতেছি, এই যে প্যারাগ্রাফটা এন্ড করতেছি, ডান, প্যারাগ্রাফ এন্ডেড। কন্ট্রোল এস দিয়ে জিনিসটা সেভ করলাম। আচ্ছা আসো দেখি তো, আমি যদি এখন ক্লিক করি তাহলে আমাদের কি ওপেন হচ্ছে? এই যে হ্যালো ওয়ার্ল্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য রিয়েলম অফ আইসিটি, এইসব কথাগুলো আমাদের শো করতেছে। তোমরা বলতে পারো ভাইয়া আমি যদি শুধুমাত্র বডি ট্যাগের মধ্যেই লিখতাম তাও তো শো করতো, আমার শুধু শুধু প্যারাগ্রাফ ট্যাগের কি দরকার ছিল? দেখি কি দরকার ছিল। ধর আমি আরেকটা প্যারাগ্রাফ লিখতেছি। আরেকটা প্যারাগ্রাফ লেখা মানে কি ভাইয়া? আরেকটা প্যারাগ্রাফ লেখা মানে হলো আরেকটা পি ট্যাগ নিতে হবে। আরেকটা পি ট্যাগ নিলাম। লেখার পরে কি লেখা যেতে পারে? যে দেখলাম ধরে আইসিটি ইজ গ্রেট, তারপরে ধরো লিখলাম ইজেন্ট ইট, সামথিং লিখলাম আর কি। লেখার পরে ধরো আমরা কি করলাম, এই জায়গায় প্যারাগ্রাফ ট্যাগটা আমরা এন্ড করলাম, ডান। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে দেখো এখন যদি আমি ক্লিক করি, এই যে এখন আমাকে শো করতেছে যে হ্যালো ওয়ার্ল্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু রিয়েলম অফ আইসিটি, সামথিং সামথিং সামথিং, আইসিটি ইজ গ্রেট। ওকে, যাই হোক, এই যে বিষয়টা তুমি চেক করে দেখো, এই দুইটার মাঝখানে কিন্তু সামান্য একটু স্পেসও রয়েছে, দুইটা লাইনের মাঝখানে। অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের মধ্যে যেরকম স্পেস থাকে, ও সবগুলোকে ওরকম ভাবে নিজের মতো করে বুঝে বুঝেই ও কাজগুলো করে ফেলতে পারতেছে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা চলে প্যারাগ্রাফ লিখতে পারি। এতটুকু সবাই বুঝছো কিনা বলো? তারপরে আমি এখানেই আরো অনেক কিছু দেখাবো তোমাদের। মানে একটা জিনিসের আরো অনেক রকম অপশন আছে, অনেক কিছু দেখানো যায়, বাট আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি, ততটুকু করে বুঝলে জাস্ট বলবা, জানাবা, তার মানে তখন আমি বাকিটুকু আগাতে পারি। ওকে, জোস, অ্যাকচুয়ালি তোমরা লিটারেলি জোস। ওকে, তাহলে দেখি আর কি কি জিনিস করা যায় এই জায়গায়। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, তখন তোমাদের যে প্রবলেম, ভাইয়া আপনি হ্যালো ওয়ার্ল্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু রিয়েলম অফ আইসিটি, তিনটা লাইন লিখলেন, বাট ওখানে তো একটা লাইনে শো করতেছে, এটা কি কোনো প্রতিকার নাই? অবভিয়াসলি আছে। দেখো আমি হ্যালো ওয়ার্ল্ডের পরে বিআর এই কথাটা ইউজ করতেছি। বিআর এর ফুল ফর্ম হলো ব্রেক, পি এর ফুল ফর্ম হলো প্যারাগ্রাফ, বিআর এর ফুল ফর্ম হলো কি? ব্রেক। দেখো তো এটা যদি আমি দেই তাহলে আমাদের কি আসে, দেখতে পাচ্ছ সবাই? এই যে হ্যালো ওয়ার্ল্ড এর নিচের লাইনে এখন গুড আফটারনুন, কারণ আমি হ্যালো ওয়ার্ল্ড এর পরে ব্রেক ইউজ করছি, ব্রেক ট্যাগ ইউজ করছি। এই যে সবাই বুঝতে পারতেছি বিষয়গুলো, তাই না? তাহলে দেখি আমি জিনিসটা যদি আবার লিখি, গুড আফটারনুনের পরে আমি বিআর লিখতেছি, লিখলাম বিআর, কন্ট্রোল এস দিলাম। দেখো যদি আমি এখন ক্লিক করি, রিফ্রেশ দিই, এই যে দেখো এই দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, এর পরের লাইনে দেখাচ্ছে গুড আফটারনুন, এর পরের লাইনে দেখাচ্ছে ওয়েলকাম টু রিয়েলম অফ আইসিটি। তুমি দেখো আমি কিন্তু একটা প্যারাগ্রাফ ইউজ করছিলাম, এই সবগুলোর মাঝে বোঝা যাচ্ছে এটা একটা প্যারাগ্রাফ, আর বোঝা যাচ্ছে যে এটা আরেকটা প্যারাগ্রাফ।
এই দেখো জিনিসপাতি পি ট্যাগের ব্যবহারটা তোমরা বুঝলা এবং বিআর বা ব্রেক ট্যাগের ব্যবহারটা তোমরা বুঝতে পারলা। বলো তো আমরা সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা বিষয় যে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা কি খেয়াল করছো সবাই যে বিআর বা ব্রেক এর কোনো ক্লোজিং ট্যাগ নেই? এই যে এরকম কিছু ট্যাগও রয়েছে যেগুলোর কি ক্লোজিং ট্যাগ নেই, যেমন বিআর, তাই সেটা একটা উদাহরণ। তাহলে বিআর মানে কিছুই না ভাই, বিআর মানে হলো ব্রেক। তার মানে আমরা কি নতুন লাইনে যাবে, আমরা যেমন প্রোগ্রামে কি ইউজ করতাম, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন ইউজ করতাম, মানে নতুন লাইনে যাইতো। এখন বিআর এর আমাদের কি নাই, কোনো ক্লোজিং ট্যাগ নাই, বিআর বলতে ব্রেক বোঝায়, পরবর্তী লাইনে চলে যায়। হ্যাঁ, বিআর ট্যাগ তো একটা এলিমেন্ট, সেটা ক্লোজিং ট্যাগ ছাড়া একটা এলিমেন্ট। আচ্ছা, প্রাঙ্গণ বলছে ভাইয়া বুঝতেও পারছি, করতে পারছি, গ্রেট অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আসো এই জিনিসটা যদি আমরা আরেকটু দেখাই। ধরো যে তার মানে আমরা দেখলাম বিআর এই ট্যাগটার কাজ আমরা দেখলাম। এখন আমি আরেকটা ট্যাগের ব্যবহার তোমাদের দেখাই আগে, আরেকটা ট্যাগের ব্যবহার দেখাই, তারপরে বলবো এটা কি কাজ করতেছে। ঠিক আছে, ধরো আমি এই জায়গায় যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডের পরে আমি একটা জায়গা লিখলাম, ধরো এটার পরে আমি লিখলাম হলো, বা বিআর এর পরে লিখতে পারি, অসুবিধা নেই, লিখলাম এইচ আর, এইচ আর, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই যে দেখো এটা কি করতেছে, তোমরা কি কেউ বুঝতে পারতেছো বা কেউ কি লক্ষ্য করছে জিনিসটা অ্যাকচুয়ালি কি করছে? যে আমার হ্যালো ওয়ার্ল্ড, তার নিচে একটা লম্বা একটা লাইন টানা হয়েছে, এটা একটা হরিজন্টাল লাইন টানা হয়েছে। তার মানে এই স্যার মানে হলো ওইটা একটা ট্যাগ যেটাতে আমাদের একটা হরিজন্টাল লাইন টানা যায়, বা আমাদের ওয়েব পেজে একটা করে লাইন টানা যায়। যেমন আসো আমি আরেকবার লিখি, আরেকবার দেখাই, প্যারা নেই। ধরো ওয়েলকাম টু আইসিটি লিখলাম, তো এরপরে ধরো আমি লিখলাম হলো এই স্যার, লেখার পরে ধরো আমি ক্লিক করলাম। এই যে তখন আমাকে দেখো আরেকটা হরিজন্টাল লাইন দিচ্ছে। মানে এইচ আর মানে হলো কি, বুঝতেই পারতেছো যে এইচ আর মানে আমাদের হরিজন্টাল লাইনগুলো ক্রিয়েট হয়ে যায়। বলো তো আমাকে সবাই। এবং মজার বিষয় হলো এইচ আর এরও কোনো কি নেই, কোনো ক্লোজিং ট্যাগ নেই। তার মানে এইচ আর এর ক্লোজিং ট্যাগ নেই, বিআর এর ক্লোজিং ট্যাগ নেই, এরকম আরো অনেক কিছু রয়েছে যার ক্লোজিং ট্যাগ নেই। আমরা বিভিন্ন সময় সেগুলো নিয়ে জানবো। বাট আমি তোমাদের যা যা বললাম এখানে তিনটা ট্যাগ নিয়ে আলোচনা করছি। পি ট্যাগ, যেটা আমি প্যারাগ্রাফ লিখতে পারি, বিআর বা ব্রেক ট্যাগ, যেটা দিয়ে আমি পরবর্তী লাইনে যেতে পারি, এই স্যার ট্যাগ, যেটাতে আমরা হরিজন্টাল লাইন ড্র করতে পারি। বলতো আমাকে আমরা এইগুলো সবাই বুঝছি কিনা? আচ্ছা, জোস, গ্রেট অ্যাকচুয়ালি। তাহলে চলো এই কোডটা তোমাদের আমি ইয়েতে দিয়ে দিই। তাহলে ধরলাম এটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ডান। এটা হলো তোমাদের, এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডান। এরপরে যেহেতু এই কোডটা তোমাদের আপাতত দিয়ে দেওয়া হলো, তাহলে চলো আমরা, যেহেতু আমাদের অলমোস্ট অনেকক্ষণ ধরে ক্লাস করলাম, আশা করি আমরা একটা শর্ট ব্রেক নিতে পারি। একটা শর্ট ব্রেকে তোমরা মাথাটা ক্লিয়ার করে ফেলবে। এবং আমরা এখন পর্যন্ত প্রায় কি 6 থেকে 7টার মতো আমরা কি করছি, যে ট্যাগ শিখছি। আরো কিছু ট্যাগ আমরা সামনে শিখবো। তাহলে আসলে ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপরে আবার আমরা সামনের দিকে আগাবো অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে এখন আমাদের বাজে হলো কত, 3টা 33। আমরা আবার 3টা 40-এ শুরু করি, কেমন? আবার আমরা 3টা 40-এ পড়া শুরু করবো। ওকে, লেটস টেক এ ব্রেক।
ওকে, আমার মনে হয় সবাই চলে এসেছে, আবার আমরা শুরু করতে পারি, রাইট? ওকে, তাহলে দেখি আর কি কি জিনিস আমাদের দেখা যেতে পারে এখন। এখন যে বিষয়টা আমরা এখানে 3টা ট্যাগ নিয়ে আলোচনা করেছি, সেটা হলো যে প্যারাগ্রাফ ট্যাগ, দেন আমরা যে নতুন শিখলাম হলো কি ব্র্যাকেট ট্যাগ, ব্রেক ট্যাগ, দেন আমরা শিখলাম কি এইচআর বা হরিজন্টাল লাইন ট্যাগ, তাই না? আমরা 3টা ট্যাগ নিয়ে আমরা শিখলাম। দেন দেখি আর কি কি জিনিস আমাদের দেখা যেতে পারে। আমাদের আবার কোড ব্লকসে মানে সরি আবার আমাদের নোটপ্যাডে ফেরত চলে যাই। সেখানে যাওয়ার আগে যে তোমাদের একটু কয়েকটা জিনিস দেখাই, ঠিক আছে? যে এই যে তোমরা দেখো যে আমরা সবাই নোটপ্যাডে জিনিসপাতিগুলো ওপেন করতে পারি, তাই না? এখন নোটপ্যাড ছাড়াও আরো কিছু সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলোতে আমরা কি করতে পারি, একটা এই যে আমরা বলতে পারি HTML ফাইল, সেগুলোকে এডিট করতে পারি। যেমন কথা হলো, আমি ধরো রাইট ক্লিক করলাম, করার পরে আমার আরো কয়েকটা সফটওয়্যার নামানো আছে, তোমাদের একটু বলে দেই। যেমন তোমরা অনেকে বলতেছে ভাই নোটপ্যাড প্লাস প্লাস আছে, হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস অনেক জোস। সেখানেও আমরা কি করতে পারি, সেখানে আমরা সুন্দরভাবে এই ফাইলটাকে এডিট করতে পারি। অ্যাকচুয়ালি যে কোনো এডিটর দিয়ে আমরা এডিট করতে পারি। তাহলে তোমরা বলতে পারো ভাই তাহলে আপনি নোটপ্যাড কেন দেখালেন? কারণ নোটপ্যাড হলো যে কোনো ব্রাউজারে বা যে কোনো বলতে পারি ডিভাইসে আর কিছু না থাকুক, অ্যাটলিস্ট নোটপ্যাডটা থাকবে। আচ্ছা, ধর আমি সাবলাইম টেক্সট দিয়ে আমি ওপেন করতে যাচ্ছি, এই দেখো আমার ওই লেখাগুলোই আসতেছে, বাট আরো সুন্দরভাবে দেখাচ্ছে, লাল কালারের কত সুন্দর সুন্দর ট্যাগগুলো লাল কালারে দেখাচ্ছে, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, এদের বুঝতে পারতেছি আমরা, তার মানে যে আমরা চাইলে এটাকে আরো অন্য যে কোনো টেক্সট এডিটর দিয়েও আমরা কি করতে পারি, ওপেন করতে পারি। আবার সেটাকে আমাদের আরেকটা জিনিস রয়েছে, আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও কোড সেটা দিয়ে আমরা ওপেন করতে পারি। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, সেটা আমার নামানো আছে, তো সেটা দিয়েও তোমাদের দেখাই দিই। এটা আমাদের ওপেন হচ্ছে, এই যে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে আমাদের এই লেখাগুলো কি সব এখানেও তোমাকে শো করতেছে। তার মানে আমরা যে কোনো এডিটর ইউজ করে আমরা কি করতে পারি, এই তথ্যগুলো এডিট করতে পারি। বাট শো করবে কোথায়, বুঝতেই পারতেছি, শো করবে অবভিয়াসলি হলো ব্রাউজারে। তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝলা। আমি তারপরে লিখে দেই এই ইয়েগুলোর নাম তোমাদের। অ্যাকচুয়ালি কি কি আমরা বললাম, আমরা বললাম হলো তোমাদের নোটপ্যাডে তো করতে পারবাই অবভিয়াসলি, নোটপ্যাড। দেন যেখানে তোমরা করতে পারবা নোটপ্যাড প্লাস প্লাস। দেন আমাদের রয়েছে হলো কি যে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, অনেক দোষ অ্যাকচুয়ালি। দেন রয়েছে সাবলাইম টেক্সট এডিটর। এছাড়াও আরো বিভিন্ন রকমের এডিটর রয়েছে, যে কোনো একটা নামালেই হয়, বাট এগুলো সাধারণত আমার ব্যবহার করা হয়েছে, এগুলো অত্যন্ত জোস। বিশেষ করে তোমার ভিএস কোড, সাবলাইম টেক্সট এডিটর, এগুলো দেখতে অনেক জোস এবং এগুলা ইউজ করাটা বেটার অ্যাকচুয়ালি। মানে যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল ডেভেলপার বা প্রফেশনাল ওয়েব ডিজাইনার, তারা মূলত ভিএস কোড বা সাবলাইম টেক্সট এডিটর এরা সাধারণত ইউজ করে থাকে। যেমন একটু উদাহরণ তোমাকে দিই, এগুলোর ইউজের সুবিধা কি, পরে পোল কোশ্চেনটাই যাবো, আগে নর্মাল জিনিসপাতিগুলো দেখি। দাঁড়া আমার স্লাইডটা, ধরো যে এখন ধরো আমি এটাকে ওপেন করতেছি কি ভিএস কোডের মাধ্যমে। দেখো ভিএস কোড, এই জায়গায় ধরো নতুন আমি একটা প্যারাগ্রাফ লিখবো, তাহলে প্যারাগ্রাফের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয় বলো দেখি আমাকে একটু কুইকলি। প্যারাগ্রাফ, নতুন একটা প্যারাগ্রাফ লিখতেছি, কোন ট্যাগ ইউজ করবো আমি? এক্স্যাক্টলি আমি পি ট্যাগ ইউজ করবো, তাই না? শুধুমাত্র পি না, অ্যাকচুয়ালি পি এর আগে পরে কিছু দিতে হয়, তাহলে তখন সেটা একটা ট্যাগ হয়ে যায়। এই দেখো আমি এখন এই জায়গায় ধরো আমি লিখতে চাচ্ছি যে এই যে পি লিখলাম, একটা জিনিস খেয়াল করি এই জায়গাটা কি হচ্ছে। আমি যখন পি লিখলাম, যখন আমি পি লিখলাম ডান, তার মানে আমি জাস্ট ওপেনিং ট্যাগটা লিখছি, বাট ও অটোমেটিক কি করতেছে, ক্লোজিং ট্যাগটা বসাই দিচ্ছে। তার মানে ও নিজে আমাকে অনেক কিছু সাজেস্ট করতেছে, যার কারণে যে যারা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনিং করে এই জিনিসগুলো অনেক হেল্পফুল। যে আমি ধরো ওপেনিং ট্যাগ ইউজ করতেছি, আমাকে অটোমেটিক ক্লোজিং ট্যাগগুলো সাজেস্ট করতেছে বা অটোমেটিক বসাই দিচ্ছে। তো এখন যদি আমি এর মধ্যে কিছু লিখি যে ধরো আমি কিছু লিখলাম ওয়েব ডিজাইনিং, রাইট, ওকে ঠিক আছে। যাই হোক, এখন দেখি যে আমাদের জিনিসপাতি বুঝতেই পারতেছি যে আমার কি নতুন আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট হবে, তাই না? দেখি, হ্যাঁ আমাদের আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট হচ্ছে। এই যে জিনিসপাতিগুলো তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে আমার একের পর এক প্যারাগ্রাফ ক্রিয়েট করার জন্য আমি পি ট্যাগটা ইউজ করতেছি। বাট এই যে এডিটর গুলা, যে সাবলাইম টেক্সট এডিটর বা আমরা বলতে পারি ভিএস কোড, এগুলোতে আমাকে কি সাজেস্টই করে, তাহলে আমি ওপেনিং ট্যাগ লিখতেছি, আমাকে ক্লোজিং ট্যাগ সাজেস্ট করতেছে। নট অনলি দ্যাট, ইভেন ধরো তুমি ট্যাগের নাম ভুলে গেছো কোন ট্যাগ ইউজ করবা, তুমি জাস্ট ধরো আমি এখানে লিখতেছি হলো পি,
তাহলে সে কিন্তু আমাকে পি দিয়ে যতগুলো ট্যাগ হয় সবগুলোকে সে সাজেস্ট করতেছে। আচ্ছা ধরো আমি এই জায়গায় লিখতেছি হলো জাস্ট অনলি পি, তাহলে দেখো পি দিয়ে সে যদি আমি শুধুমাত্র পি লেখা থাকে আমার, তাহলে কি হয় তারা দেখাচ্ছি। ধরো আমি লিখলাম শুধুমাত্র পি, পি দিয়ে দেখো যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগকে সে আমাদের কি করতেছে, শো করতেছে। মানে জিনিসগুলো সে সাজেশন হিসেবে অত্যন্ত ভালো, বা অনেক ভালো ভালো সাজেশন দেয়। সো বুঝতেই পারতেছি এগুলা ইউজ করা বেশি বেটার। বাট যদি এগুলো নামানো না থাকে, এই সফটওয়্যারগুলো যদি নামানো না থাকে, তাহলে কোনো ব্যাপার না, তোমরা কি করতে পারবে যে নর্মাল নোটপ্যাডে এই কাজগুলো করে ফেলতে পারবে। তারপর তোমরা বলতেছো ভাই এগুলো ডাউনলোড করবো কোত্থেকে, লিঙ্ক দেন। ভাই সোজা ভাষায় ইজি জিনিসপাতি, তুমি জাস্ট কি করবা, গুগলে যাবা, গুগলে যাওয়ার পরে সার্চ দিবা যেটা তুমি নামাতে চাও। ধরো তুমি নামাতে চাচ্ছ সাবলাইম টেক্সট এডিটর, ডাউনলোড লিখে সার্চ দিলা, তোমার যে লিঙ্ক চলে আসবে, তুমি ক্লিক করলেই তোমার এখন ডাউনলোড অপশন আছে, তুমি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, কোনো প্যারা নাই। তোমার ধরো ভিএস কোড তুমি নামাতে চাচ্ছ, তুমি লিখলা যে ভিএস কোড, তুমি ধরো লিখে সার্চ দিলা, ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ দিলা, তোমার সেই ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে ডাউনলোড করার জন্য জায়গা আছে। তুমি ক্লিক করলা, তুমি চাইলে এগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো, কোনো প্যারা নাই। যেখান থেকে তুমি যে ভার্সনটার জন্য নামাতে চাও তুমি সেটাই নামাতে পারবা, কোনো প্যারা নাই। তো যাই হোক, যে আমরা এতক্ষণ আমি যে কথাবার্তাগুলো বললাম এগুলো তোমরা পুরোপুরি বুঝছো কিনা আমাকে একটু জানাও তো কাইন্ডলি। আচ্ছা জোস, ওকে। তাহলে চলো আর কিছু জিনিসপাতি যদি আমরা দেখি বা দেখাই তোমাদের, তাহলে আর কি কি কাজ করা যেতে পারে। তার আগে আসো, অনেকক্ষণ ধরে তোমরা একটা পোল কোশ্চেন তোমরা অ্যান্সার করতে যাচ্ছ তাই না, তাহলে চলো দেখি। ধরো এই পোল কোশ্চেনটা অ্যান্সার দাও তো, এটা জাস্ট আন্দাজে দাও কারণ এখানে একটু নতুন তথ্য কিছু আছে, একটু দাও, ঠিক আছে? এদের একটু কমন সেন্স কাজে লাগানো লাগবে। আচ্ছা 100% কারেক্ট অ্যান্সার পাচ্ছিলাম। আচ্ছা তোমরা তো জোস, তোমাদের ব্যাচে দেখি কারেক্ট অ্যান্সারের পসিবিলিটি বা পার্সেন্টেজ বেশি। আচ্ছা এখন আবার কমতেছে। হ্যাঁ এই ইজি জিনিস তোমরা ভুল করতেছো। আচ্ছা ঠিক আছে, দেখি সমস্যা নেই, আমরা পোলটা এন্ড করি, ঠিক আছে? আর 5 সেকেন্ড টাইম দিই অ্যাটলিস্ট, তাই না? এই তোমাদের 70%-এর মধ্যে ভোট দিয়ে ফেলছো, বাকি 30% কি ঘুমায় গেছো নাকি? তারা একটু ভোট দিয়ে ফেলো তো তাড়াতাড়ি। আচ্ছা না, বাকি কেউ আর ভোট দিচ্ছে না, তোমরা ঘুমায় গেছো ধরে নিচ্ছি। যে পোলটা এন্ড করি, তোমাদের সাথে যে রেজাল্ট শেয়ার করি, তোমরা দেখবা যে এখানে কত, যে 82% তোমরা ভোট দিয়েছো সবগুলোতে, আর বাকিরা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছো। এটা অ্যাকচুয়ালি একটা নতুন ছিল, এটা ইজি পোল ছিল না অ্যাকচুয়ালি। বাট একটু তোমাদের একটু বলি, আসো এইটুকু তোমরা জেনে আসছো কিছুক্ষণ আগে। বিআর এটা ব্রেক, এটার কোনো এন্ডিং ট্যাগ নেই। এইচ আর হরিজন্টাল রো বা হরিজন্টাল রো লাইন, এটারও কোনো কি নেই, কোনো ক্লোজিং ট্যাগ নেই। আচ্ছা আরেকটা ট্যাগ তোমার নতুন জানতেছো, এই ইমেজ আইএমজি, এরও কোনো এন্ডিং ট্যাগ নেই। তোমরা বলতে পারো ভাই এটা কি জন্য ব্যবহার করা হয়, আপনি তো এটা দেখালেন না। এটাও ছিল অ্যাকচুয়ালি নেক্সট উইকে যে ক্লাসগুলো আমরা করবো তার একটা ট্রেইলার আমরা বলতে পারি। সেখানে আমরা একটা ওয়েব পেজের মধ্যে আমরা কি করব, অনেক রকম ইমেজ অ্যাড করব, বা আমরা চাইলে কি বিভিন্ন রকম ইমেজ অ্যাড করতে পারি। আর সেই ইমেজ অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় তার নাম হলো ইমেজ ট্যাগ। এবং মজার বিষয় হলো এরও কোনো এন্ডিং ট্যাগ নাই। তাহলে আমরা মূলত 3টা ট্যাগ শিখলাম। মূলত তোমাদের জন্য এই 3টা জানাই মোর দেন এনাফ অ্যাকচুয়ালি, যে এই 3টা ট্যাগ যার আমাদের কি নেই, এন্ডিং ট্যাগ, মানে এন্ডিং ট্যাগ নেই, জাস্ট ওপেনিং ট্যাগটা আছে। সো আমরা বুঝতে পারতেছি আমাদের অ্যান্সার হবে কি ডি, মানে হলো সবগুলো। নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি। বাট যেহেতু আমরা ইমেজ ট্যাগ নিয়ে সামনে ক্লাসেই, মানে একটা ক্লাসই প্রায় পুরোটা থাকবে ইমেজ ট্যাগের উপরে বা ইমেজের উপরে, সো আমরা ওইটা নিয়ে আজকে ডিটেলসে কথাবার্তা বলতেছি না, জাস্ট একটা ট্রেইলার থাকতেছে। আচ্ছা তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা চলো আমরা আর কিছু জিনিসপাতি নিয়ে তোমাদের একটু একটু দেখাই। বাট একটু দেখানোর আগে তোমাদের যদি ঠিক আছে আগে দেখাই তারপরে বলি। এখন একটু চিন্তা করে দেখো যে তোমাদের মধ্যে যে চিরন্তন যে কোশ্চেনটা, সেটা হলো যে ভাইয়া আমাদের লেখাগুলো তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বাট লেখাগুলোর সাইজটা একটা নির্দিষ্ট সাইজ থাকতেছে। আচ্ছা তোমরা আমাকে একটু 30 সেকেন্ড টাইম দাও, মানে 5 সেকেন্ড টাইম দাও, আমি জানলাটা অফ করে আসি, বাইরে সাউন্ড হচ্ছে তো। ওকে থ্যাংক ইউ। এখন যে বিষয়টা, যে আমরা কি বলছিলাম, দেখতেছিলাম যে এখানে লেখাগুলো কি অতটা বড় না আমাদের চোখের জন্য। তোমরা বলতেছো নিশ্চয়ই যে ভাই দেখতে তো অনেক অসুবিধা হচ্ছে, অনেক ছোট ছোট লেখা, তাই না? আমরা এগুলোকে একটু বড় করতে যাচ্ছি। তাহলে চলো আমরা দেখি এগুলোকে কিভাবে আমরা একটু বড় করতে পারি।
আচ্ছা, প্রথম কথা হলো আজকের ক্লাসে আমরা কালারিং নিয়ে কিছু বলতেছি না, আজকে জাস্ট আমরা হোয়াইট পেজে রাখতেছি। আমরা অবভিয়াসলি সামনের ক্লাসগুলোতে তোমাদের দেখতেছে যে তোমাদের একটু খেয়াল করে থাকো রুটিনটা, যে আমাদের HTML এর উপরে টোটালে 4টা ক্লাস আছে। সো 4টা ক্লাসে আমরা অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো দেখবো, ধাপে ধাপে দেখবো অবভিয়াসলি। আচ্ছা, এই যে বিষয়টা, ধরো যে আমরা এটার কোথায় যাই, এই যে আমাদের এখানে গেলাম, যাওয়ার পরে ধরো আমি কি করতেছি, ধরো কিছু একটা নতুন লাইন লিখবো, নতুন একটা পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে ধরো আমি এর মধ্যে কিছু লিখতে যাচ্ছি। কি লিখতে যাচ্ছি, ধরো লেখা যায় কি লেখা যেতে পারে বলতো, যে ওয়েব ডিজাইনিং লিখলাম, ওয়েব ডিজাইনিং লিখলাম, ইজ নট হার্ড, এটা ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এটার আগে ধরো আমি কিছু লাইন লিখি, লেখার পরে দেখো আগে কি হয়, তারপরে জিজ্ঞেস করো। এখানে লিখলাম H1, লেখার পরে আমাকে H1 আবার সাজেস্ট করতেছে, এটা আমরা বলছি এখানে সবকিছু সাজেস্ট করে। তাহলে আমি এই যে লেখাটাকে আমি চাচ্ছি হলো এটার মাঝখানে রাখতে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিলাম, জিনিসটা সেভ হয়ে গেল। এখন দেখো তো, আমি যদি ফাইলটা ওপেন করি তাহলে কি কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে ওয়েব ডিজাইনিং ইজ নট হার্ড লেখাটাকে একে তো অনেক বড় করে দিচ্ছে, প্লাস লেখাটাকে বোল্ড করে দিচ্ছে। তার মানে একটা চাইলেই কি আমরা সোজা ভাষায় এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা হেডিং, তার মানে লেখাটাকে কি বোল্ড করে দিচ্ছে এবং লেখাটাকে কি বড় করে দিচ্ছে। তাহলে বলতো এই যে H1 ট্যাগের কাজ, এটাকে আমরা বুঝলাম যে লেখার সাইজটা বড় করতেছে। আচ্ছা, তাহলে অনেকে যারা বলতেছে রিক্যাপ, তাদের জন্য আসলে আমি কয়েকটা জিনিস একবারে দেখাই, তাহলে জিনিসটা তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমরা গেলাম, যাওয়ার পরে এই জায়গায় ধরো আমি এই জিনিসটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, ধরো এখানে আমি লিখলাম কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, তার মানে অ্যাকচুয়ালি কিছু না, H1 মানে নর্মাল যে লেখা তার তুলনায় সাইজটা অত্যন্ত বড় হয়ে যাবে। সেটা হলো কি আমরা বলতে পারি হলো H1 ট্যাগের কাজ। H1 অ্যাকচুয়ালি হেডিং বোঝায়, হেডিং মানে আমার লেখার সাইজটাকে অ্যাকচুয়ালি বড় করে দেয়। এই যে দেখো যে আমার লেখার সাইজটাকে এখন কত বড় করে দিছে, তাই না? দেখতে পাচ্ছ নর্মাল লেখাগুলোর তুলনায় এটার সাইজ কি অনেক বড়। আচ্ছা, সেখানে আরেকটা জিনিস আমি তোমাদের যদি দেখাই, ধরো এখন আমি H1 এর বদলে এখন আমি লিখতেছি হলো H2, সো আমার ক্লোজিংটাও করতে হবে ধরো H2, আর বাকি সবগুলোকে আমি এরকম করে ফেলি। ধর আমি লিখলাম হলো H3, লিখলাম হলো H4, লিখলাম হলো H5, লিখলাম হলো H6, H2 লেখা আছে, লিখলাম H3, লিখলাম H4, লিখলাম হলো H5, লিখলাম হলো H6। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি। এখন দেখো তো ভাইয়া কি হয়, দেখতে পাচ্ছ যে আমার লেখাটা কি হয়ে গেছে, যে এখন কি বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি নিশ্চয়ই H1 মানে লেখার সাইজটা সবচেয়ে বড় হয়, আর H6 মানে হলো লেখার সাইজটা সবচেয়ে ছোট হয়। হ্যাঁ, এর তোমাদের কোশ্চেন দেওয়া থাকে ভাই H7 H8 নাই, সেগুলো ইউজ করা হয় না। আর তোমরা বলতে পারো ভাই যদি আমি লেখার সাইজ আরো বড় করতে চাই, তুমি H1 দুইবার ইউজ করলা, H1 লেখার সাইজ আরো বড় হয়ে যাবে এরকম ভাবে। এছাড়াও বড় করার জন্য আরো কিছু ওয়ে আছে, আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো, প্যারা খাওয়ার কিছু নাই। আমি চাইলে ফন্ট সাইজ বড় করতে পারি, বাট নর্মালি আমরা H1 H2 H3 থেকে H6 পর্যন্ত এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে H1 মানে হলো সবচেয়ে বড় আর H6 মানে হলো সবচেয়ে ছোট। বাট আমি যে কথাবার্তাগুলো বললাম, বলতো সবাইকে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি? ওকে, তাহলে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বোঝার জন্য। আর তোমাদের মধ্যে আসলে বিভিন্ন রকমের অনেকজনের অনেক রকম ইচ্ছা আছে, ভাইয়া এইটা একটু দেখান, ওইটা একটু দেখান। আসলে তো আমরা একটা সিকোয়েন্সে দেখাই, যার কারণে তোমরা যখন কোডও যখন বলছিলে ভাই এইটার বদলে ওইটা করলে কি হবে, আমরা বলছিলাম এগুলো তুমি একটু নিজে ট্রাই করবা, ট্রাই করার পর যদি না বুঝো তখন তুমি কোশ্চেন করো, সমস্যা নেই, কারণ সবকিছু তো অ্যাকচুয়ালি দেখানো পসিবল না, তাই না? আমরা চেষ্টা করছি যার পরে যতটুকু তোমাদের বেশি বোঝানো যায় বা যত বেশি বোঝানো যায়, কারণ আমি চাই যে এটার প্রতি তোমাদের একটা ইন্টারেস্ট তৈরি হোক, যেহেতু জিনিসটা ইজি। সো এটার পিছনে তুমি টাইম দিলে এটা যথেষ্ট গ্রেট একটা জিনিস। ওকে, তাহলে আমরা দেখি এই কাজটা আমরা মোটামুটি বুঝলাম। এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম, যে আমরা হেডিং সম্পর্কে একটু বুঝলাম। হেডিং সম্পর্কে বোঝার পরে আরেকটা জিনিস আমরা বুঝলাম, সেটা হলো যে আমি যে কোনো একটা
ওয়েব পেজ আমি তৈরি করছি এইচটিএমএল দিয়ে, বা আমি যে কোনো একটা ওয়েব পেজ বা একটা এইচটিএমএল ফাইল আমি নোটপ্যাডে ওপেন করতে পারি, নোটপ্যাড প্লাস প্লাস সহ যে কোনো এডিটর দিয়ে, ভিএস কোড, দেন সাবলাইম টেক্সট এডিটর, আমি যে কোনো কিছু দিয়ে আমি ওপেন করতে পারি। এটাও তোমরা বুঝলে, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের একটু জানাই। ধরো যে আরেকটা বিষয় তোমাদের জানার আছে বা আরেকটা বিষয় তোমরা জানতে চাও, সেটা হলো যে ভাইয়া যে ক্লাসে বা পরীক্ষার জন্য একটু বেশি শেখানো হবে। অবভিয়াসলি ক্লাসে আমরা তোমাদের জাস্ট পরীক্ষার জন্য পড়াই না, একটু বেশিই শিখাই। বাট কথাটা তোমরা জানতে চাচ্ছো ভাইয়া যে আমি পুরোপুরি ওয়েব ডেভেলপার হতে চাই, পুরোপুরি আমি ওয়েব ডিজাইনার হতে চাই। ডেভেলপারের তো অনেক ভাগ আছে, আমি আমি মানে পুরোপুরি ভাবে একটা কি করতে চাই, ওয়েব ডিজাইনার হতে চাই। তার জন্য আমি কোনখান থেকে শিখতে পারি? মানে তোমাদের যাদের খুব বেশি আগ্রহ রয়েছে, অবভিয়াসলি আমরা তোমাদের সবটুকু কভার করব, পরীক্ষার জন্য যাদের লাগবে তার চেয়ে বেশিই শিখাবো। বাট তোমার ধরো যাদের অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে, এদের অনেক জোস একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের নাম হলো W3 স্কুল। W3 স্কুল, W3 স্কুল রয়েছে। এখানে কথা হলো যত ট্যাগ রয়েছে এটাতে তোমার এইচটিএমএল টিউটোরিয়াল নিয়ে পুরো ডিটেইলসে রয়েছে। মানে তোমাদের যত ট্যাগ রয়েছে সবগুলো ট্যাগ এখানে রয়েছে, বুঝতে পারছি? সো এটা অনেক জোস একটা ওয়েবসাইট। কেউ যদি নিজে নিজে চাও যে আমি পুরোপুরি এক্সপার্ট হয়ে যাব, মানে নট অনলি ফর এক্সাম, বা আমরা তোমাকে এক্সামে বেশি শিখাচ্ছি, তুমি সেটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে। বাট এর চেয়েও খুঁটিনাটি তুমি যদি জানতে চাও, তার জন্য একটা জোস একটা ওয়েবসাইট আছে, আমরা নাম বলে দিচ্ছি, সেটা হলো কি W3 স্কুল। সেটা অনেক জোস একটা, মানে ইভেন বলতে পারো যে প্রোগ্রামিং, সরি তুক্কু কি বলি আমরা, এইচটিএমএল শেখার জন্য সেটা হলো বেস্ট ওয়েবসাইট অ্যাকচুয়ালি। আর জিনিসটা অত্যন্ত ইজি ভাবেও সেখানে আছে, কঠিন কিছু নাই। ঠিক আছে, তাহলে চলো আমরা যদি জিনিসটাকে এখন একটু মিনিমাইজ করে ফেলি। আর কি কি জিনিসটা একটু কথাবার্তা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, এখন হলো তোমাদের এই জিনিসপাতি বোঝানোর পরে আর দু একটা জিনিস, সেটা আমরা প্রথমে না বুঝে এখন বোঝাচ্ছি, কারণ এখন বুঝালে তোমাদের জন্য একটু ইজি হবে। এই যে আমি যখন এইচটিএমএল পড়তেছিলাম, আচ্ছা তোমরা অনেকেই যে যে এইটার কথা জিজ্ঞেস করছো, ওয়েবসাইটের নামটা আমি লিখে দিই। ওয়েবসাইটের নামটা হলো W3 স্কুল, W3 স্কুল .com লিখে সার্চ দিলে পেয়ে যাবা, W3 স্কুল লিখে সার্চ দিলে পেয়ে যাবা, প্যারা নেই। আর আরেকটা বিষয় তোমাদের সাথে একটু কথাবার্তা বলি। তোমরা যারা অনেকে বইটা পড়ছো বা বইটা পড়বা বা জানো অনেকে, সেটা হলো এই যে আমরা এইচটিএমএল এর অ্যাকচুয়ালি দুইটা ভার্সন রয়েছে। এইচটিএমএল এর দুইটা ভার্সন, একটা ভার্সনকে আমরা বলি হলো HTML4, একটাকে আমরা বলি হলো HTML5। অনেকে এটা জানো অ্যাকচুয়ালি HTML4 না, এটাকে 4.01 বা 4 বলা হয়। HTML5 জাস্ট এইটুকু জানলেই হবে, একটা হলো HTML4, একটা হলো HTML5। এখন যে মাঝে মাঝে ধরো যে তোমরা জানতে চাও যে ভাই HTML5 আর HTML4 এর মধ্যে পার্থক্যটা কি, যে HTML4 এর চেয়ে HTML5 হলো কি আপডেটেড ভার্সন। যেমন কথা হলো যারা মোবাইল চালাই বা অ্যান্ড্রয়েড চালাই তারা তো জানে যে অ্যান্ড্রয়েডের অনেকগুলা আপডেট চলে আসে, যেমন অনেক আগে জেলিবিন ছিল, দেন তোমার কি যে পাইজ আপডেট চলে আসছিল, দেন নোগাট চলতেছে বর্তমানে, অরিও, এগুলো আর কি বিভিন্ন অ্যান্ড্রয়েড সিস্টেমগুলোর নাম, বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1, 9, 10 এরকম চলে আসছিল, মানে একটা তুলনায় একটা উন্নত। তেমনি ভাবে HTML4 এর তুলনায় HTML5 হলো কি আপডেটেড ভার্সন, এইটা বলা যায় মেইন পার্থক্য। আরেকটা বিষয়, কিছু ট্যাগে কিছু পার্থক্য রয়েছে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন HTML5 এর মধ্যে অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ এগুলা রয়েছে, যেটা HTML4 এর মধ্যে নেই। যেমন HTML4 এর মধ্যে অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ নেই, HTML5 এর মধ্যে অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ আছে। অ্যাকচুয়ালি তোমরা যেটা ইউজ করতেছো সেটা মূলত HTML5 ই ইউজ করতেছো। আর আরেকটা মজার বিষয় হলো বর্তমানে ব্রাউজারগুলো অতটা মাথা ঘামায় না এটা HTML4 নাকি HTML5, ও জাস্ট HTML কথা পাইলেও প্রিন্ট করে দিতে পারে, অত প্রবলেম হয় না। বাট অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। যেমন একটা উদাহরণ তোমাদের আমি কিছুক্ষণ পরে দিয়েছিলাম এই জায়গাটায়, যেমন এই জায়গায় দেখো তো, নট ডক টাইপ HTML, এই যে লাইনটা আমি লিখতেছি, জানো এটা অ্যাকচুয়ালি মিন করে এটা হলো একটা HTML5 ডকুমেন্ট। মানে HTML5 এ কমান্ডটা এরকম ভাবে লিখতে হয়, HTML4 এ তোমার এই লাইনটা না লিখলেও হতো। এই লাইনটা আমরা মূলত HTML5 এ লিখে রাখি, মানে HTML4 এ অন্য কিছু লিখতাম, সেটা তো আমাদের লাগে না, আমরা তো HTML5 ইউজ করি। সো আমরা এই জায়গায় লিখতে হয় নট ডক টাইপ HTML। এটা লেখা মানেই অ্যাকচুয়ালি ব্রাউজার বুঝে যে, একে তো বুঝে এটা নট ডক টাইপ HTML, আবার এইটাও বুঝে ও তার মানে এইটা হলো একটা HTML5 ভার্সনের একটা ফাইল, তার মানে আসো এটাকে আমি কি করি, শো করে দেই। বলতো আমি যে কথাবার্তাগুলো বললাম সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা জস। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের দেখাই, যদিও এটা নিয়ে তথ্য আসলে তোমাদের বইয়ে কম আছে, বাট তারপরে দেখাই ফেলি। সেটা হলো একটু খেয়াল করে দেখো,
যে আচ্ছা মিনিমাইজ করি, ধরো আমি নতুন একটা ফাইল তৈরি করতেছি, ঠিক আছে, ধরো এগুলো দরকার নেই, আমাদের এগুলো রাখা দরকার নেই। ধরো নতুন একটা ফাইল করতেছি, লিখলাম নিউ টেক্সট ডকুমেন্ট, লেখার পরে এখানে কি লেখা যায় দেখতেই পারি, এখন আমি গুড আফটারনুন, কারণ এখন পুরোপুরি প্রায় বিকাল হয়ে গেছে, তাই না? লিখলাম গুড আফটারনুন। আফটারনুন টিএক্সটির বদলে আমি যদি কোন এক্সটেনশনটা লিখি তাহলে এটা এইচটিএমএল ফাইল হয়ে যাবে, আমাকে একটু বলো তো কাইন্ডলি কুইকলি। ডট এইচটিএমএল, এক্স্যাক্টলি ডট এইচটিএমএল। ওকে, এখন তুমি চিন্তা করো আমি ডট এইচটিএমএল লিখতেছি না, সবাই একটু খেয়াল করো, এই জায়গাটা নতুন একটা তথ্য তোমাদের দিচ্ছি, অ্যাকচুয়ালি ডট এইচটিএমএল দিচ্ছি না, আমি লিখতেছি ডট এইচটিএম, এই যে ডট এইচটিএম লিখতেছি। এখন দেখি কাজ হয় কিনা, যে আমি যদি ক্লিক করি সে আমাকে, হ্যাঁ ক্লিক করলে এই দেখো, তার মানে এখনো আমার কি হচ্ছে যে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হচ্ছে। তার মানে ডট এইচটিএমএল বা ডট এইচটিএম দুইটা এক্সটেনশনে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি হবে, যে আমরা বলতে পারি সেটা একটা ওয়েব পেজ হিসেবে কাজ করবে বা সেটা এইচটিএমএল ফাইল হিসেবে কাজ করবে। তবে দুইটা এক্সটেনশনই ইউজ করা যায়, বাট মজার বিষয় হলো আমাদের যে HTML4 যে ভার্সনটা ছিল সেখানে শুধুমাত্র ডট এইচটিএমএল ইউজ করা যাইতো, ডট এইচটিএম এটা ইউজ করা যেত না। বাট আমাদের যে HTML গিয়ে অ্যাডভান্স তথ্য দিলে তুমি যে কোনো কিছু তুমি কি দিতে পারবে। আরো মজার বিষয় কি জানো, এই যে এইখানে ধরো আমি ওপেন উইথ মাইক্রোসফট এজ দেওয়া না, এখন যদি আমি চেঞ্জ করে যদি আমি অন্য কোনো সফটওয়্যার দেই, ধরো আমি যদি দেই হলো ফায়ারফক্স, তাহলে দেখো সে আমার কি হয়ে যাবে। এখন আমি দিলাম, দেওয়ার পরে আমি দিলাম হলো অ্যাপ্লাই, দেওয়ার পরে দিলাম ওকে। এটা খেয়াল করতেছো যে এখন আমার ফাইলটা কিসে ওপেন হচ্ছে, ফায়ারফক্সে ওপেন হচ্ছে। এই দেখতেছো তার মানে বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখন ধরো ফায়ারফক্সের ওকে ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। এই যে 10 সেকেন্ড মতো আর কি মানে মিউট হয়েছিল। ও আচ্ছা, মানে আমি বুঝতেছি না, মানে এটা নেটের সমস্যা নাকি এরকম কিছু? নেটের আমি তো সমস্যা পাচ্ছি না, ও কিন্তু সমস্যা হতে পারে নেটের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, 10 সেকেন্ড শোনা দেন, অসুবিধা নেই। আমরা জাস্ট কি বলছিলাম বলতো, আমরা বলতেছিলাম যে আচ্ছা নিশ্চয়ই তোমরা ডট এইচটিএমএল এবং ডট এইচটিএম এতটুকু নিশ্চয়ই তোমরা শুনছো, রাইট? আমাকে একটু জানাও তো চ্যাট বক্সে। হ্যাঁ ভাই, এতটুকু শোনা গেছে, এতটুকু শোনা গেছে। আচ্ছা জোস, তাহলে আমরা কি বলতেছিলাম, ডট এইচটিএমএল বা ডট এইচটিএম দুইটা এক্সটেনশন দিয়ে আমরা কি করতে পারি, যে আমরা এই এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আর এরপরে আমরা কি করতে পারি, ধরো যে আমি যদি এখন প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে এটাকে আমি কি দিয়ে ওপেন করতে চাই সেটা আমি সিলেক্ট করে দিতে পারি। দেন আমি চাইলে এখন ফায়ারফক্সের বদলে ধরো আমি ব্রেভ ব্রাউজার দিয়ে ওপেন করব, আমি এখন ক্লিক করে দিই, এখন যদি আমি অ্যাপ্লাই দিয়ে দিই, এই দেখো আমাদের কি হচ্ছে, এই যে আরেকটা ব্রাউজার দিয়ে জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে। মানে যা ইচ্ছা তাই দিয়ে আমি জিনিসটাকে ওপেন করতে পারবো, কোনো প্রবলেম নেই। আর এই সব কিছু আমরা কোনখান থেকে চেঞ্জ করতে পারবো, প্রপার্টিস থেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবো। তাহলে এখন যে দুই একজন বলছিল ভাইয়া ব্রাউজার চেঞ্জটা বুঝিনি, তাহলে আশা করি এখন বুঝতে পারবে। মানে প্রপার্টিসে গিয়ে নর্মালেও তুমি তো এই কাজটা করতে পারবে। নর্মালি তুমি গেলা, ওপেন উইথ দেওয়ার পরে তুমি যদি এখন কোনটা দিয়ে ওপেন করতে চাও সেটা তুমি বলে দিতে পারবে। আর তুমি যদি ডিফল্টই চাও যে আমার এই ফাইলটা অমুক ব্রাউজারে ওপেন হোক, সেটাও তুমি ঠিক করে দিতে পারবা। প্রপার্টিসে গেলা, যাওয়ার পরে এই যে ওপেন সুইথ, এই ব্রেভের বদলে তুমি ধরো অন্য কিছু দিলা, ধরো তুমি দিলা গুগল ক্রোম, ওকে, তুমি দিলা অ্যাপ্লাই। তাহলে এখন তোমার কি হচ্ছে, এখন ফাইলটা তোমার কিসে ওপেন হচ্ছে, এই ফাইলটা তোমার এখন গুগল ক্রোমে ওপেন হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এখন সবাই বুঝছি, রাইট? আচ্ছা জোস, তাহলে দেখো যে আর কি কি জিনিস আমাদের একটু নিয়ে আলোচনা করা যেতে পারে। তাহলে আমরা এই যে এখানে টোটাল কি কি জিনিস আলোচনা করলাম, যে আমরা বলতে পারি যে একটা ফাইল আমি যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারি, আমি ডট এইচটিএমএল ডট এইচটিএম দুটো এক্সটেনশনই ইউজ করতে পারি। বাট তোমাদের ক্ষেত্রে একটা বাড়তি ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হলো যে আমরা দুই প্রকারের এইচটিএমএল শিখলাম না, মানে ভার্সন আছে দুই প্রকারের, একটা হলো HTML4, একটা হলো HTML5। এখানের যে বিষয়টা সেটা হলো আমরা বলতে পারি HTML4 এ শুধুমাত্র ডট এইচটিএমএল এক্সটেনশনটা ইউজ করা যায়, আর HTML5 যেটা সেখানে ডট এইচটিএমএল আর ডট এইচটিএম দুইটা এক্সটেনশন ইউজ করা যায়, তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। আর বর্তমানে সবখানে HTML5 ইউজ করা হয়, তো অতএব এটা কোনো প্রবলেম না।
আর তোমাদের যে আমি বললাম যে W3 স্কুল, সেখানে অ্যাকচুয়ালি HTML5 এর সকল কোড দেওয়া আছে, অ্যাকচুয়ালি কয়েকশো কোড রয়েছে, বা বলতে পারি প্রায় হাজারের কাছাকাছি কোড ট্যাগ রয়েছে অ্যাকচুয়ালি। বাট আমরা জাস্ট কয়েকটা ট্যাগ মনে রাখলেই আমরা সেটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো। আমরা তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, আমরা আজকে যে ট্যাগগুলো শিখলাম, বলতে পারি হেড ট্যাগ, বডি ট্যাগ, টাইটেল ট্যাগ, দেন প্যারাগ্রাফ ট্যাগ, ব্র্যাকেট ব্রেক ট্যাগ, হরিজন্টাল লাইন ট্যাগ, তুমি বলো তো এইগুলা দিয়ে এখন তুমি কি একটা ওয়েব পেজ বানাতে পারবে? আমাকে চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা পারবো। ওকে জোস। এখন যে বিষয়টা, এখন যে আমি তোমাদের বলি যে তোমাদের যেহেতু আগামী ক্লাসের আগে তোমরা 1 উইক টাইম পাচ্ছ, তোমরা কিন্তু এখন নিজের নামে একটা ওয়েব পেজ বানাই ফেলতে পারবা। কিরকম ভাবে? বলতে পারি যে সেলফ ইনফরমেশন, ধরো আমি দিলাম হলো সেলফ ইনফো বা সেলফ ইনফরমেশন নামে তুমি একটা ওয়েব পেজ তৈরি করে ফেললে। ওয়েব পেজের মধ্যে নিজের বিস্তারিত জিনিসপাতি সুন্দরভাবে ডিজাইন করে তুমি সুন্দরভাবে জিনিসপাতিগুলো লিখলে, এরকম ভাবে একটা জিনিস তৈরি করলে। আর এইটাকে আমরা ধরো বিভিন্ন ক্লাসে বিভিন্ন কিছু শিখবো। ধরো এর পরের ক্লাসে আমরা শিখলাম লিঙ্ক অ্যাড করা, তুমি সেখানে লিঙ্কগুলো অ্যাড করে দিলা, অনেকগুলো পেজের মধ্যে তুমি লিঙ্ক করতে পারবা। এরপরে ধরো আমরা যখন শিখবো ইমেজ অ্যাড করা, তখন তুমি সেখানে নিজের একটা ইমেজ অ্যাড করে দিতে পারবে। মানে জোস সবার মানে কয়েকটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে, আর কয়েকটা ওয়েব পেজ থেকে তুমি নিজের মতো করে একটা ওয়েবসাইট বানাতে পারবে। হ্যাঁ, বাইরে থেকে দেখা যাবে না, বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, কারণ বাইরে থেকে অ্যাক্সেস করতে হলে সেটা পাবলিশ করতে হয়, বা ডোমেইন কিনে, বা বলতে পারি হ্যাঁ ডোমেইন কিনে সার্ভারে হোস্ট করতে হয়। সেগুলো নিয়ে আমাদের কিভাবে করতে হয় তোমাদের বলে দেওয়া হবে, বাট সেটা তুমি এখন করতে পারতেছো না, সেটা বলে দেওয়া হবে অবভিয়াসলি, কিভাবে করতে হয় জানানো হবে। বাট আশা করি তোমরা এই কাজটা করতে পারবে, এটা তোমাদের একটা কাজ থাকলো, এবং এটা করলে তোমরা দেখবে অ্যাকচুয়ালি কি ওয়েব ডিজাইনিং অনেক জোস একটা জিনিস। এখন তাহলে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছি, তোমাদের একটা পোল কোশ্চেন না দিলে কেমন হয়? আচ্ছা, তাহলে আসো এই জায়গায় তোমাদের একটা যদি পোল কোশ্চেন দেই, তাহলে তোমরা সবাই একটু পোলটাই ভোট দাও। একটু চিন্তা ভাবনা করে ভোট দাও, কেউ ভুল করো না, ঠিক আছে? তোমরা এখন পর্যন্ত তোমাদের রেসপন্স রেট, বাকি দুটা পোল কোশ্চেন রেসপন্স রেট অনেক ভালো ছিল, এই জায়গায় কেউ ভুল করো না। এর প্রথমেই ভুল করে ফেলছে একটু একটু। আচ্ছা, আমি তোমাদের যে কোডটা সেটা তোমাদের একটু দিয়ে দিই, হেডিং এর যে কোডটা। আচ্ছা, ওকে, তোমাদের হ্যাঁ ম্যাক্সিমাম পোলে ঠিকঠাক মতো ভোট দিয়ে ফেলছো, দ্যাটস এ গ্রেট থিং অ্যাকচুয়ালি। পরবর্তী দেখি পেজটা যাই। ওকে ওকে, তাহলে পোলটা এন্ড করি। তোমরা দেখো কয়েকজন 26% তোমরা একটু ভুলভাল দাগাইছো, আর 73% হ্যাঁ ইউ আর গ্রেট অ্যাকচুয়ালি, যে তুমি ঠিকঠাক মতোই বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গাটা চেঞ্জ করছি। তারপর আসো তোমাদের সাথে যে রেজাল্ট শেয়ার করি, তোমরা দেখবা তাই যে 73% ভোট দিয়েছো বিতে, আর 26% তোমরা ভোট দিয়েছো কোথায়, এতে। আর একজন মানে ভুল করে সিতে দাগ দিয়ে দিয়েছো, এন্ড আশা করি প্রবলেম নেই সেটা। তাহলে আসো জিনিসটা একটু দেখাই, তুমি চেক করে দেখো যে এখানে কিন্তু তোমার কি হচ্ছিল, সবার প্রথমে ছোট, তারপরে সবার পরে কি লার্জার, যে বলতে পারি যে লাইনগুলো সেটা চলে আসছিল, তাই না? মানে প্রথমে ছোট হেডিং ছিল, তারপরে লাস্টে একেবারে বড় হেডিং হয়ে গেছে। আমরা বলছিলাম H1 হলো সবচেয়ে বড়টার জন্য ট্যাগ, আর H6 হলো সবচেয়ে স্মলারটার জন্য ট্যাগ। মানে বুঝতেই পারছি এখানে সবচেয়ে স্মলারটা সবার আগে আর সবচেয়ে লার্জারটা সবার পরে আছে। সো আমাদের সিকোয়েন্সটা কিরকম হবে, H6, H5, H4, H3, H2, দেন H1। যাই হোক, তার মানে কি আমরা হেডিং সম্পর্কে আমরা কি আশা করি এখন খুব ভালোভাবে বুঝছি। বলতো এই যে যে টপিকগুলো তোমাদের বললাম, এগুলো তোমরা কি পুরোপুরি বুঝছো কিনা বলো তো? এই মাঝখানে একজন কি বলে, এটা বলো যে আই লাভ প্রোগ্রামিং না বলে আই লাভ ওয়েব ডিজাইনিং বললে ভালো হতো, এ না এগুলো বলে না, প্রোগ্রামিং জস। ওয়েব ডিজাইনিং একটু কম্পারেটিভলি ইজি, বাট মানে ওয়েব ডিজাইনিং অনেক পার্ট আছে, ওয়েব ডিজাইনিং অ্যাকচুয়ালি প্রোগ্রামিং পার্ট আছে। অতএব এই জন্য প্রোগ্রামিং জিনিসটা জানা লাগেই। তুমি যখন অনেক হাই লেভেলের জিনিসপাতিগুলো বানাতে চাবা, যে অনেক হাই লেভেলের ওয়েব পেজ বানাতে চাবা বা ওয়েবসাইট বানাতে চাবা, তার জন্য প্রোগ্রামিং পার্টটা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জিনিসটা কি বলছিলাম যে H1 হলো আমাদের সবচেয়ে বড় ট্যাগ, আর H6 হলো সবচেয়ে ছোট ট্যাগ, যেটা আমাদের সবচেয়ে ছোটটা সবার আগে আর সবচেয়ে বড়টা সবার পরে। সো আমরা H6 থেকে H1 এই সিকোয়েন্সটা ইউজ করছি। ওকে, তাহলে যে আশা করি তোমরা জিনিসপাতি বুঝতে পারছো, এন্ড দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি।
এবং কথা হলো যে হ্যাঁ ডান, তার মানে আমরা চমৎকারভাবে জিনিসপাতিগুলো টপিকগুলো কভার করে ফেলছি। এবং যে মজার বিষয় হলো যে তোমাদের সবগুলা ক্লাসই ইজি থাকবে ইনশাল্লাহ, বাকি যে ক্লাসগুলা যে বাট যে আমরা এখানে যেসব জিনিস শিখতেছি অবভিয়াসলি আমরা এইটুকু আশা করতে পারি তুমি বাসায় নিজে একটু প্র্যাকটিস করবে, নট অনলি মানে কাগজ কলমে শুধু প্র্যাকটিস করবে না, একটু সরাসরি কম্পিউটার বা মোবাইলে প্র্যাকটিস করবে যেন তুমি লিটারালি প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারো। আর তোমাদের কাছে একটু আমরা প্রচুর কোশ্চেন কিছু নেওয়া যেতে পারে। হ্যাঁ আজকে যেহেতু আমাদের হাতে কিন্তু টাইম আছে অনেক, সো আমরা অনেকগুলো কোশ্চেন নিতে পারবো। আর তোমাদের ক্লাস রিলেটেড যে পোলটা সেটা তোমাদের একটু দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তোমরা ক্লাস রিলেটেড মন্তব্য করতে পারবে। আর আমরা চেষ্টা করি তোমাদের একটু কয়েকটা হ্যান্ড রেজ এবং কিউ এন্ড জিনিসটা দেখার জন্য। আর তার আগে দেখি তোমাদের কিউ এন্ড সেকশনটা কোন জায়গাটা তোমরা বুঝোনি। আচ্ছা অনন্ত, কোন জায়গাটা আমাদের ক্লিয়ার করলে একটু ভালো হয় একটু বলতে পারো? ভাই পার্টিকুলারলি এরকম কিছু নাই আর কি। আচ্ছা চোস তাহলে। আচ্ছা তাহলে তোমরা অ্যাকচুয়ালি জোসভাবে ক্লাস করছো, তাহলে আসলে তোমাদের কাছে কয়টা হ্যান্ড রেজ নেই। ওকে 7 জন হ্যান্ড রেজ করছে, আচ্ছা জোস, সবাইকে আমরা সুযোগ দিতে পারবো আজকে। হ্যাঁ সামি ভাইয়া কোশ্চেন করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কি, তোমার কি অবস্থা, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভাইয়া ওই ভাইয়া যে বলো। আপনি যেখানে দেখেছেন ভিজুয়াল স্টুডিও কোড, এখন সেখানে বিভিন্ন বিট দেখাচ্ছে। এখন উইন্ডোজ 10 এর জন্য কোন বিটটা ভালো হবে? মানে এখানে কি আমার বিট ইয়ে করা লাগবে? তোমার যে পিসি বা তোমার যে কম্পিউটার সেটা যত বিটের তুমি সেটা নামাবা। তোমার কম্পিউটার যদি হয় 32 বিটের, তোমার যে উইন্ডোজটা সেটা যদি হয় 32 বিটের, 32 বিট নামাবা। তোমারটা যদি হয় 64 বিটের, মানে নর্মালি 64 বিটেরটাই হওয়ার কথা, তাহলে তুমি 64 বিটেরটা নামাবা। বুঝতে পেরেছি? ও আচ্ছা, জি ভাই। আমি তোমার এখানে উইন্ডোজ যত ভার্সনের। হ্যাঁ, হ্যাঁ ও বলো। আচ্ছা ভাই, বুঝছি। আর ভাই এখানে যখন আপনি মানে বিভিন্ন ব্রাউজার ইউজ করে ইয়ে করেন, মানে এইচটিএমএল টা শো করার জন্য, তখন ওই ব্রাউজারের লোগো দেখে। এখন সেক্ষেত্রে কি লোগো চেঞ্জ করার কোনো ইয়ে আছে, সিস্টেম আছে, নাকি সব সময় যে ব্রাউজার দিয়ে আমি শো করব ওই ব্রাউজারের লোগোটাই দেখাবে? হ্যাঁ সবসময় তুমি যেটা দিয়ে মানে তুমি তো আমরা প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করলাম না, এই যে দেখো যে আমরা তো প্রপার্টিসে গেছিলাম, যে আমরা প্রপার্টিসে গেছিলাম, আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি কোনটা দিয়ে ওপেন করতে যাচ্ছি সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো আমি চেঞ্জ করে দিলাম, ধরো যে জায়গায় আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ তাহলে আমাদের যে জায়গাটা আসে যেখানে অনেক কিছু আছে সেই জায়গায় ধরো আমি দিয়ে দিলাম হলো কি যে মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজটা কোথায়? আচ্ছা, যে মাইক্রোসফট এজ এর বদলে ধরো আমি দিচ্ছি হলো ফায়ারফক্স, যেটা আমি দেই সেটা দিয়ে আমার কাজ হবে। দেওয়ার পরে আমি ওকে দিলাম। এখন যদি আমি কি করি, অ্যাপ্লাই দিয়ে দিই, মাইক্রোসফট এজও আসছে, যে মাইক্রোসফট এজ ধরে আমি দিলাম ওকে। ওকে দেওয়ার পরে এখন যদি আমি অ্যাপ্লাই দিয়ে দিই, হ্যাঁ দেখো আমার সাইনটা কি হয়ে গেছে, ওই ব্রাউজারের চিহ্ন হয়ে গেছে, মাইক্রোসফট এজের সিম্বল হয়ে গেছে। বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ জি ভাই। আর আরেকটা বলছিলেন যে ওই যে HTML4 আর 5 দুইটাই আছে। এখন আপনি বলছেন নট ডক টাইপ, যেটা সম্ভবত মানে HTML5 এর ক্ষেত্রে ইউজ। এখন আমি যদি মানে ডক টাইপ HTML এটা না লিখি, তার মানে কি এটা আমাকে ইয়ে করবে না, বুঝবে, সেটা আমাকে শো বুঝবে। করবে না? এটা না লিখলে বুঝবে? কোনো প্রবলেম হয় না, বুঝবে, মানে এটি হলো আধুনিক ব্রাউজারের সুবিধা। বাট লেখাটা ভালো প্র্যাকটিস, কারণ ধরো যে তুমি এমন কাউকে পাঠাইছো বা এমন কেউ ওয়েবসাইট লোড করতেছে, সে অনেক পুরাতন একটা ব্রাউজার দিয়ে সে ওপেন করার চেষ্টা করতেছে, যার কারণে তাকেও তো ওপেন করতে পারতে হবে, তাই না? জি ভাই। আর ভাই আরেকটা যে বলছেন ওই যে W3 স্কুল, এটার জন্য কি কোনো সাবস্ক্রিপশন লাগে নাকি ডাইরেক্ট অনলাইনে হ্যাঁ মানে ইন্টারনেট ডাইরেক্ট দিয়ে? অনলাইনে পাবা, ডাইরেক্ট অনলাইনে পাবা, মানে কোনো সাবস্ক্রিপশন লাগে না। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। দেন হ্যাঁ নাফিজ, নাফিজ কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলো। ভাইয়া এই ক্ষেত্রে যখন আমি ওই যে একটা নিউ ফাইলটা ক্রিয়েট করতেছি, সেই ক্ষেত্রে ভাই আমার যে লোগোটা আসবে মাইক্রোসফট এজ বা গুগল ক্রোম যাই বলেন, সেই লোগোটা আসতেছে না কেন ভাইয়া? অবভিয়াসলি লোগো আসার কথা, তার মানে প্রবলেম হতে পারে, মানে তোমার ওইটা কি ব্রাউজারে ওপেন হচ্ছে এটুকু শিওর? না, ব্রাউজারে ওপেন হয় না, আমি ওপেন চেক হয় না, করলাম। কারণ প্রবলেমটা কোথায়, প্রবলেমটা যেটা আমাদের ম্যাক্সিমামের হয় সেটা হলো তোমার এক্সটেনশন অন করা নাই। এখন তুমি যদি এক্সটেনশন অন না করে থাকো, তার মানে ওইটা একটা টেক্সট ফাইল হচ্ছে, জাস্ট টেক্সট ফাইলে ধরো তোমার এক্সটেনশন শো করতেছে না, তার মানে ধরো তুমি লেখলা ডট সামথিং, তুমি লেখলা ডট এইচটিএমএল, তার মানে কিন্তু এক্সটেনশন চেঞ্জ হয় নাই, তখন এর নাম কিরকম হয়ে যাচ্ছে, ধরো হ্যালো ডট এইচটিএমএল ডট টিএক্সটি, তার নাম হয়ে যাচ্ছে এরকম। জি মানে তোমাকে এই জন্য এক্সটেনশনটা শো করতে হবে, তোমার চেঞ্জ করতে হবে এক্সটেনশন, তার আগের নাম ফ্যাক্টর না। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাই, ওই যে আপনি যে পদ্ধতিটা আমাকে দেখাই দিলেন ফাইল এক্সপ্লোরারে যে ওইভাবে যে চেঞ্জ করে নেব। এক্স্যাক্টলি ওইটুকু মাস্ট, ওইটুকু না করে তুমি এক্সটেনশন চেঞ্জ হচ্ছে না, তোমাদের ভিতরের নামটাই চেঞ্জ হচ্ছে। এখানে যেরকম নাম হলো হ্যালো, তোমার ওখানে নামটাই হয়ে গেছে হ্যালো ডট এইচটিএমএল, বাট এক্সটেনশনটা টিএক্সটি রয়ে গেছে। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওয়েলকাম।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি যেরকম এখানে মানে আপনি যখন বারবার ব্রাউজার চেঞ্জ করছেন সাথে সাথে ওই ব্রাউজারের লোগোটা দেখাচ্ছে, কিন্তু এখানে যখন আমি চেঞ্জ করছি মাইক্রোসফট এজ দিয়েছি কিন্তু দেখাচ্ছে সেই গুগল ক্রোমের লোগোটাই। আমি দিয়েছি এক্সটেনশন যে শো করা ওইটাও আমি দিয়েছি, বাট এটা দেখাচ্ছে কেন? আচ্ছা, সেটার জন্য তুমি কি করতে পারবে? প্রপার্টিজ থেকে চেঞ্জ করছো নাকি জাস্ট ওপেন উইথ দিছো? ওপেন উইথ দিলাম। ওপেন উইথ দিলে জিনিসটা সিম্বল অবভিয়াসলি চেঞ্জ হওয়ার কথা। ধরো এখানে তুমি যদি অবভিয়াসলি চেঞ্জ দাও, চেঞ্জ দেওয়ার পরে এটাকে ওকে দিতে হবে আর এটাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। ওকে দেওয়ার পরে তুমি যদি অ্যাপ্লাই ক্লিক করো অবভিয়াসলি সেটা অন্য একটা দিয়ে ওপেন হবে, মানে অন্য একটা জিনিস, অন্য একটা সিম্বলও দেখাবে। জি ভাই, বাট প্রপার্টিজটা থাকবে ওই ক্রোমের আওতায়, সেই কারণেই না? হ্যাঁ। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, ওকে। দেন হ্যাঁ আলিশা, আলিশা কোশ্চেন করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। হ্যাঁ ভাইয়া, এখানে যে ট্যাগ গুলো আছে যেমন ডট জেপিজি পিএনজি, এগুলো জাস্ট আমি অ্যাপ্লাই করলে কি ওইরকম ভাবে কাজ হয়ে যাবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সবসময় হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। মানে ধরো যে তুমি এটা যদি ডট এইচটিএমএল এর বদলে তুমি বলতে চাচ্ছ যে ডট পিডিএফ ইউজ করলে এটা পিডিএফ ফাইল হয়ে যাবে কিনা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেরকম ভাবেই কাজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই জিনিসটা কাজ করে। আচ্ছা, আর ভাইয়া যদি এখানে যদি কন্ট্রোল এস ধরেন দেই নাই, এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, ওটা কি আমি আবার ব্যাক পাবো না? হ্যাঁ, ব্যাক পাওয়ার কথা, মানে কথা হলো তুমি যদি ভিজুয়াল স্টুডিওতে করো, মানে ভিজুয়াল স্টুডিও হ্যাঁ। কোড এটা সাধারণত তোমার একটা সেভ করে রাখে মোটামুটি। আচ্ছা আচ্ছা, মানে আপডেট যেগুলো ওগুলো নিজেরাই সেভ করে দেয়। হ্যাঁ, সেভ করে রাখে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কে রয়েছে? মেহেরিন খান দুয়া, হ্যাঁ কোশ্চেন করতে পারো। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। আচ্ছা ভাইয়া, এই যে HTML4 আর HTML5 এইটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, আসলে HTML4 আর HTML5 অ্যাকচুয়ালি কিছু না, বাট কোনো বই এটা উল্লেখ করছে। HTML4 এর যে আপডেটেড ভার্সন, মানে অনেক আগে, HTML তো অনেক দিন হয়েছে আবিষ্কার হয়েছে, তাহলে HTML এর মধ্যে একটা আপডেট আসছে, ওর আপডেটেড ভার্সনটাকে আমরা বলি হলো HTML5, আর এর আগের ভার্সনটাকে আমরা বলি হলো HTML4। এই দুটো ভার্সন রয়েছে। HTML4 এর সাথে HTML5 এর পার্থক্য রয়েছে, কিছু ট্যাগে পার্থক্য রয়েছে। ম্যাক্সিমাম ট্যাগ, অলমোস্ট 90% ট্যাগ সিমিলার, সব একই। যেমন তোমার এই জায়গায় আমরা যেরকম নট ডক টাইপে HTML ইউজ করছি, এটা আমরা HTML5 এ ইউজ করি, কারণ আমাদের অ্যাকচুয়ালি HTML5 এ ইউজ করতে হবে। আবার যেমন HTML5 এর মধ্যে তুমি যদি একটু ডিটেলসে সার্চ দাও, তুমি দেখবে এখানে অডিও ভিডিও নামে কিছু ট্যাগ রয়েছে, যেটা আমাদের HTML4 এ নেই। আবার HTML4 এর মধ্যে অ্যালাইন করার মতো, মানে সরাসরি সেন্টার লিখলে অ্যালাইন হয়ে যেত, সেই রকম কিছু সুবিধা ছিল HTML4 এ। HTML5 এ সেই সুবিধাগুলো বন্ধ করে দিয়ে অন্য কিছু সুবিধা দিচ্ছে। এরকম আর কি টুকিটাকি বেশ কিছু পার্থক্য রয়েছে, বাট যেগুলো ডিটেলসে তোমাদের জানার বিষয় না, বাট জিজ্ঞেস করলে খুব ভালো ছিল। বাট অবভিয়াসলি যতটুকু জানতে হবে, HTML4 এর চেয়ে HTML5 হলো আপডেটেড ভার্সন। আর অ্যাকচুয়ালি যখন আমরা লিখি যে নট ডক টাইপ HTML, এটার মাঝে হলো আমার ব্রাউজার বুঝে ও তার মানে এইটা হলো একটা HTML5 ডকুমেন্ট, HTML5 ফাইল, আমি এটা ওপেন করতে পারবো। দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। জি ভাইয়া, আরেকটা হলো স্যার, মোবাইলে আমি যখন করব HTML করব, এটা সেভ হয় কোথায়? মোবাইলের মধ্যে একটা ফাইল, তুমি যে ফাইলটাই কাজ করতেছো মোবাইলের মধ্যে একটা ফাইলে তোমার সেভ হয়ে যাচ্ছে। এখন মোবাইলের ফাইলটা খুঁজে পাওয়া তো একটা ঝামেলা, তুমি ইন্টারনাল স্টোরেজ থেকে ওই ফাইলটা খুঁজে বের করতে পারবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা ভাইয়া, এখানে কি শুধু নোটে লিখলেই হবে? কোথায়? ভাই নোটে আমি জাস্ট যা লিখবো তাই কি ওখানে ওটা হয়ে যাবে? মানে নোটপ্যাডের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নোটপ্যাডের মধ্যে আমি যা লিখবো তাই তো শো করবে অ্যাকচুয়ালি। কারণ কথাটা তো এইটাই কথা যে আমি তো মানে আমার দেখো এইগুলা কিন্তু আসতেছে না, HTML হেড বডি এই কথাগুলো কিন্তু আসতেছে না। বাট এটা তো আমি ধরো ট্যাগগুলোর মধ্যে, ধরো বডি ট্যাগের মধ্যে বা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যা লিখবো অবভিয়াসলি সেটা আমাকে কি শো করবে। এটাই তো, ও আলাদা করে কোনো লজিক ইউজ করতেছে না, ও জাস্ট জিনিসটাকে শো করতেছে। এই জন্যই আমরা ওকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতেছি। আচ্ছা, আর ভাইয়া সার্চ ইঞ্জিন আর ব্রাউজার দুটো কি আসলে একই? অ্যাকচুয়ালি না, মানে সার্চ ইঞ্জিন ব্রাউজার নিয়ে একটু পরে কথাবার্তা বলবো, বাট যদি এটা কিভাবে কাজ করে সেটা তোমাদের মানে এখন তোমরা পুরোপুরি জানবে না, বাট কিছুটা বলা হবে অবভিয়াসলি। যেমন যে ব্রাউজার আমরা বলতে পারি, ধরো যে তোমার কি বলা যেতে পারে যে মাইক্রোসফট এজ, এটা হলো আমাদের একটা ব্রাউজার। বাট এটা যে কিভাবে কাজ করে, মানে জিনিসপত্র যে সার্চ করে, এটা নিজেও সার্চ করতে পারে, বাট একটা সার্চ ইঞ্জিন ইউজ করলে সার্চ করাটা একটু ইজি হয়, মানে জিনিসপাতি আরো সহজে খুঁজে বের করতে পারে, আরো দ্রুত খুঁজে বের করতে পারে, সেটাকে আমরা বলি হলো সার্চ ইঞ্জিন। এবং এ যে সার্চ ইঞ্জিন ইউজ করে সেই সার্চ ইঞ্জিনটার নাম হলো বিং সার্চ ইঞ্জিন।
যেমন যে আচ্ছা ভাইয়া অ্যালগোরিদম, বলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অ্যালগোরিদমকে কি আমরা ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তুলনা করতে পারি? না, প্রশ্নই আসে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিন্ন জিনিস। আচ্ছা 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 মানে অ্যালগোরিদম হলো আমি একটা আচ্ছা কাজ ঠিক আছে। কিভাবে করতেছি সেটাকে জাস্ট এক্সপ্লেইন করা, সেটাকে আমরা বলি হলো অ্যালগোরিদম। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, ওকে। দেন মুশতারি, হ্যাঁ মুশতারি কোশ্চেন করতে পারো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া আমি যখন ওটা মানে ডট এইচটিএমএল লেখার পরে যখন ওকে দিচ্ছি তখন আইকনটা আসতেছে না, কি মাইক্রোসফট এজের আইকনটা আসতেছে না। আর তোমাকে বলছিলাম যে তোমার কি এই যে পিসি সেটিং এর মধ্যে ওই যে ডট এক্সটেনশন এটা কি চেঞ্জ করা? জি ভাইয়া করছি। মানে ওই জায়গায় টিক চিহ্ন দিছিলা যে ডট এক্সটেনশন বা শো এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন, জি 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 ওইটা করলে তো অবভিয়াসলি আসার কথা। যেমন আমি যে কোনো একটা টেক্সট ফাইল লেখার পরে অবভিয়াসলি এটা লিখতে একটা কাজ করবে। এখন তোমার যে কোনো একটা আইকন আসবে, তার মানে অবভিয়াসলি তোমার তো ব্রাউজার তো অবভিয়াসলি কিছু আছেই। এখন তুমি যদি ভাইয়া টেক্সট মাইক্রোসফট এজ কি এটা কি ডাউনলোড করা লাগবে? মাইক্রোসফট এজ এটা তোমার থাকে ডিফল্ট, মানে এখন উইন্ডোজ 10 এ ডিফল্ট থাকে। মানে তোমার যদি না থাকে তাহলে তো শো করবে না। তোমার মাইক্রোসফট এজ কি নামানো আছে? মানে মানে ওটা কি আছে তোমার কম্পিউটারের মধ্যে? না থাকলে কিন্তু শো করবে না না। ভাইয়া নাই নাই। না থাকলে তো শো করবে কিভাবে বলো? মানে অন্য যে কোনো ব্রাউজার থাকলে সেটাও শো করবে। অন্য কোনো ব্রাউজার আছে? হ্যাঁ আছে, কিন্তু সেটা শুধু একটা হোয়াইট পেজ দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না। এরকম তো হওয়ার কথা না। তার মানে হলো তোমার জাস্ট আইকনটা চেঞ্জ হচ্ছে না, এই তো? জি আচ্ছা, বাট এটা যদি আমরা দেখতেছি তো আমরা যে জায়গায় আইকনটা চেঞ্জ জাস্ট এইচটিএমএল লিখে ফেলি, অবভিয়াসলি চেঞ্জ করবে। তাহলে প্রবলেমটা মূলত হতে পারে হয় এক্সটেনশন যদি ঠিক করে রাখো তাহলে প্রবলেম হওয়ার কথা না, তাহলে তুমি অন্য ব্রাউজার নামায় দেখতে পারো। তার মানে এটা হয়তো তোমার যেমন যে আমাদের যে ইয়েতে উইন্ডোজ এক্সপ্লোরার, ওইটার জন্য তেমন একটা তোমার আইকনটা ওইভাবে বোঝাও যায় না অনেক সময়, সেরকমও হতে পারে। এটা একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, আইকন ঠিক করার পর এরকম হইলে মানে তুমি একটু তাহলে রিস্টার্ট দিয়ে দেখো ক্লাসের শেষে, অনেক সময় ওই রিস্টার্টের মানে জন্য হয় না, মানে একবার রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে আর কি, ওটা সেট হয় নাই হয়তো পারফেক্টলি। এটা আচ্ছা একটা ভাইয়া, হতে থ্যাংক পারে, ইউ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেন আর কারো হ্যান্ড রেজ আছে? হ্যাঁ আছে, হ্যাঁ শিবলি, শিবলি কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, এইচটিএমএল ছাড়া আমরা কি সিএসএস ওগুলো কি ব্যবহার করতে পারি না? জাভাস্ক্রিপ্ট ওগুলা? ওগুলো তো পারি, মানে ওইগুলো তো আমরা মানে করি তো, মানে আমাদের যে মূল ওয়েবসাইটটা তৈরি করা হলো এইচটিএমএল দিয়ে। আচ্ছা, তোমাদের কাজগুলো একটু বলি যে আমরা দেখ জাস্ট ভাইয়া, এইচটিএমএল কোনটা ভালো হয় মানে? না, এইচটিএমএল মাস্ট। এইচটিএমএল ছাড়া তুমি কখনো ওয়েব পেজ বানাতে পারবে না। এইচটিএমএল মাস্ট। সিএসএস দিয়ে আমরা কি করি? সিএসএস দিয়ে ওয়েব পেজ বানাই না, সিএসএস দিয়ে আমরা ওয়েব পেজে ডিজাইন করি। ওয়েব পেজে ধরো কালার, ওয়েব পেজটা দেখতে কি রকম হবে, মানে তারপরে লেখার ফন্ট এইচটিএমএল কি এর, রকম হবে, হ্যাঁ ভাই, এইচটিএমএল এর জিনিসগুলো আর কি কালার টালার সেট টেট করে সুন্দর সুন্দর করি আর কি। সেটার কাজ হলো সিএসএস। আর জাভা স্ক্রিপ্ট ধরো এইচটিএমএল এর মধ্যে আমি কিছু প্রোগ্রামিং পার্ট অ্যাড করতে চাচ্ছি, যে বলতে পারো যে একটু মানে ক্লায়েন্ট সাইড থেকেও যেন অনেক রকম অপশন থাকে, এরকম থাকে, সেটার জন্য আমরা ইউজ করি হলো তোমার কি বলতে পারো জাভা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ একটা। বাট এইচটিএমএল তো মাস্ট। হ্যাঁ আর ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যে পেজগুলো বানাচ্ছি, আচ্ছা এই পেজগুলো আচ্ছা নেটে সার্চ দেওয়ার পরে আমাদের এই পেজটা যে শো করবে এরকম কোনো বিষয় আছে মানে? হ্যাঁ, এটা তো তুমি আপাতত সবগুলা ওয়েব পেজ মিলে তৈরি হয়ে হলো একটা ওয়েবসাইট। এখন তোমার ওয়েব পেজটাই হোক আর ওয়েবসাইটই হোক, এটা তুমি তো এখন কি করতে পারতেছো না, শো করতে পারতেছো না কাউকে, কারণ এটা তোমার জাস্ট তোমার লোকাল পিসিতে আছে। ইভেন তুমি যদি নেট কানেকশন অফ করেও তুমি যদি এই কাজগুলো করো, তাহলেও কিন্তু তোমার কি হবে, নতুন নতুন এই এইচটিএমএল ফাইল ওপেন হবে, ব্রাউজার ওপেন করতে পারবে, কারণ এটা ওপেন করতে নেট কানেকশন লাগতেছে না, কারণ এটা তোমার লোকাল পিসিতে আছে। বাট তুমি যদি এটাকে কি করো, যে যখন ডোমেন নেম কিনে, মানে ডোমেন কিনতে হয়, ডোমেন কেনার একটা প্রসেস আছে, এটা কেনার পরে তুমি যে কোনো সার্ভারে এটাকে আপ দিয়ে দাও বা সার্ভারে হোস্ট করো, তখন ওটা তখন তোমার অনলাইনে তখন সেটাকে তোমার কি অ্যাক্সেস করা যাবে, বাট এছাড়া যাবে না। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলো। ভাই মাইক্রোসফট এজটা নামাবো কোত্থেকে? মাইক্রোসফট এজ লিখে তুমি যে কোনো ব্রাউজার থেকে জাস্ট মাইক্রোসফট এজ লিখে সার্চ দাও, তুমি নামাতে পারবা। যে কোনো ব্রাউজার যদি থাকে সেখানে তুমি সার্চ দিয়ে দিবা। ইভেন যে আমরা যে উইন্ডোজ এক্সপ্লোরার অ্যাটলিস্ট তো থাকবে, ওখানে তুমি যে সার্চ দাও মাইক্রোসফট এজ, সেটা নেমে যাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আর কয়জনের হ্যান্ড রেজ আছে? আচ্ছা, 3 জন আছে। ওকে, তাহলে 3 জন এটা নিয়ে ফেলি। হ্যাঁ, তিবা কোশ্চেন করতে পারো। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। জি ভাইয়া, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ফার্স্টের দিকে যে সিনট্যাক্স এলিমেন্ট ওই জায়গাগুলা যদি আরেকবার একটু রিক্যাপ করতা তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যেত। মানে এখন যেহেতু অনেকখানি বুঝছি, ওই জিনিসগুলো আরেকটু স্পেসিফাই করে বলে দিলে মানে বেটার হইতো আর কি।
আচ্ছা, যে একটা উদাহরণ আমরা জাস্ট এরকম ভাবে দিয়েছিলাম জি ভাইয়া। যে আমরা যখন ট্যাগ পড়তেছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট এগুলো মিলে তৈরি হয় ট্যাগ, মানে ট্যাগের ভিতরে যে কথাবার্তা থাকে, এই যে এইচটিএমএল কথাটা বা এই যে স্ল্যাশ এইচটিএমএল কথাটা থাকে, এটাকে আমরা বলতেছিলাম সিনট্যাক্স। আর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ মিলে আমাদের তৈরি হয় কি এলিমেন্ট এলিমেন্ট। আর এই যে আমরা জাস্ট এলিমেন্ট ট্যাগ আর সিনট্যাক্স এই তিনটা জিনিস আমরা পড়ছি, অ্যাট্রিবিউট নিয়ে আমরা ডিটেলসে পড়িনি। বাট ভাইয়া অ্যাট্রিবিউট এলিমেন্টস আরেকবার বলবা? ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুইটা মিলানো যে জিনিস, মানে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুইটাকে একত্রে আমরা বলি একটা এলিমেন্ট। জি ভাইয়া, থ্যাংক ইউ, এখন ভালো মতন বুঝতে পারছি। আর ভাইয়া একটা কোশ্চেন ছিল যে ভাই আমরা অ্যাপ মানে ওয়েবসাইট তো আমরা এভাবে এইচটিএমএল ইউজ করে ক্রিয়েট করতে পারি, ওয়েব পেজ দেন ওয়েবসাইট, আমরা অ্যাপ জানি কিসের মাধ্যমে তৈরি করতে পারি? অ্যাপ আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইন করে আমরা বানাতে পারি। ধরো যে তোমার মোবাইলের অ্যাপের জন্য সি প্লাস প্লাস, জাভা, কটলিন যে কোনো একটা ইউজ করে, এই জন্য একটা সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটা সফটওয়্যার রয়েছে, সেখানে আমরা মোবাইলের জন্য অ্যাপ বানাতে পারি বা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাতে পারি। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়া আপনার কোশ্চেনটা ভুলে গেলাম সাডেনলি। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট করা যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট কে বাকি রয়েছে? সেখানে তো অনেকগুলো হাত এখনো দেখতেছি। আচ্ছা, সামি, হ্যাঁ সামি কোশ্চেন করতে পারো। না ভাই, আমি কোশ্চেন করছিলাম। আচ্ছা, আর ভাই আলাদাভাবে জানার জন্য ভাই, আপনার এখানে যে ক্যালকুলেটরটা আছে এটা কিভাবে ডাউনলোড করছেন? ল্যাপটপে আমার যে ক্যালকুলেটর, এটা হলো যে ওই ক্যাসিওর ওয়েবসাইট থেকে আলাদাভাবে ডাউনলোড করছি। ক্যাসিওর ওয়েবসাইট থেকে যে আমি যে মডেলটা দিয়ে দিয়েছিলাম, ওদের ওয়েবসাইট থেকে ইমুলেটর পাওয়া যায়, মানে ক্যালকুলেটরের ইমুলেটর, সেটা আমি নামাইছিলাম আর কি। সেটা কি ডাইরেক্ট ইন্টারনেট দিয়ে নামানো লাগে নাকি আবার আলাদা কোনো না পেমেন্ট? না না, ইন্টারনেট থেকে নামাতে পারবা, ওয়েবসাইট থেকে নামাতে পারবা। ক্যাসিওর অরিজিনাল মানে ক্যাসিওর যে অফিশিয়াল ওয়েবসাইট, সেখান থেকে নামানো যায়। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সালমান, হ্যাঁ সালমান একটু সালমান কোশ্চেন করতে পারো। সালমান সম্ভব আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া ওখানে যে লিখছিলেন মানে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে যে ডক টাইপ এইচটিএমএল, ওইটা ছাড়া কি আর অন্য কিছু লেখা যাবে না? না, অন্য কিছু লেখা যাবে না, জাস্ট এটাই লিখতে হবে। মানে ও এটাই হলো যে আচ্ছা, আমাদের মানে নিয়ম আর কি, সিনট্যাক্স বা বলতে পারি হলো যে মানে সব সময় এটাই লিখতে হবে কোনো এইচটিএমএল যদি লিখতে চায়? হ্যাঁ, HTML ফাইলে এটাই লিখতে হবে প্রথমে। আচ্ছা ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নেক্সট, হ্যাঁ লাস্ট হ্যান্ড রেজ, এটাই ছিল বাকি। হ্যাঁ দীপ, কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া, আমি যদি কোনো ওয়েবসাইট তৈরি করি তাহলে ইন্টারনেট থেকে কি ওটা অ্যাক্সেস করা যাবে? সেটা তো আমরা বলছি আজকে যে তোমার ওইটা তো তোমার লোকাল পিসিতে থাকতে হবে, সেটা তো প্রথমে অ্যাক্সেস করা যাবে না। বাট তুমি যদি সেটাকে ওয়েবে হোস্ট করো, মানে হলো তুমি যে কোনো একটা সার্ভারে হোস্ট করো, মানে সার্ভারে রেখে দাও, সার্ভারের ডোমেইন কিনে সার্ভারে হোস্ট করতে হয় অ্যাকচুয়ালি। সেটা অ্যাকচুয়ালি বোঝানো হবে, বলা হবে কিভাবে করা যায় জিনিসটা, বা সেটা যদি করো তখন সেটাকে অ্যাক্সেস করা যাবে বাইরে থেকে, ইন্টারনেট থেকে, এছাড়া যাবে না। ঠিক বুঝছো? আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এটা একটা চমৎকার বিষয় যে আজকে একটু আগে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা তোমাদের যতগুলো হ্যান্ড রেজ ছিল সবগুলো হ্যান্ড রেজ নিতে পারছি, এবং আশা করি জিনিসটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে যে এর পরবর্তী উইকে নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো আরো বেশি এক্সাইটিং হবে, কারণ সেখানে আমরা অনেক কিছু অ্যাড করা শিখবো, অ্যান্ড দ্যাট উইল বি মাচ মোর ফান। আর তার আগ পর্যন্ত তোমরা একটু বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, সোহেল ভাইয়া, রুবেল ভাইয়া, অনন্ত ভাই কিছু বলবেন? না ভাই, কিছু বলার নেই ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। অর্ক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অনন্ত ভাইকে অনেক ধন্যবাদ। আর স্টুডেন্টরা তোমাদের উদ্ভাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, চ্যাট বক্সে লিখতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। তোমাদের কোনো কোশ্চেন দেখতেছি না, মনে হয় কোনো কোশ্চেন নাই। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। ওকে, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।